আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটির ফেসবুক লাইভ সিরিজের ১২তম পর্বে আমরা আজকে এসেছি। আমি ফারজানা খানম। আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে সাইবার স্পেসের ব্যবহার এবং আমাদের মানসিক স্বাস্থ্য। বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের হচ্ছে সাইবার স্পেস হচ্ছে আমাদের সবচেয়ে আমরা যে জিনিসটার সাথে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সাইবার স্পেস। সাইবার স্পেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করি, তথ্য আদান প্রদান করি এবং বিভিন্ন রকম কাজ করে থাকি সাইবার স্পেসে। তো সাইবার স্পেসকে অনেকে অনেকভাবে ব্যবহার করে, ইতিবাচকভাবে ব্যবহার করে, অনেকে নেতিবাচকভাবে ব্যবহার করে। তো এই যে এটার ইতিবাচক ব্যবহার এবং নেতিবাচক ব্যবহার এবং এর সাথে আমাদের মানসিক স্বাস্থ্য অনেকটা সম্পর্কিত। তো আজকে আমাদের লাইভে আমাদের বিশেষ অতিথি আছেন। তারা আমাদেরকে আমাদের এই সাইবার স্পেসের সাথে আমাদের মানসিক স্বাস্থ্য কিভাবে জড়িত সে সম্পর্কে আমাদেরকে বলবেন। আমি প্রথমেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি স্যার কামাল উদ্দিন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? স্যার ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের সাথে আজকে আরো আছেন মমতাজ সুলতানা মাধবী ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ম্যাম ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আজকে আরো আছেন জাকির রহমান ম্যাম। ম্যামকেও স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফারজানা। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে। আজকে আমি হচ্ছে জাকির রহমান ম্যামের কাছ থেকে শুরু করতে চাই। ম্যামের কাছে আমি একটা জানতে চাই যে ম্যাম আমাদেরকে সাইবার স্পেস সম্পর্কে হচ্ছে সাইবার স্পেস বলতে আমরা আসলে কি বুঝি এই সম্পর্কে বলে যদি আজকে আমাদের আলোচনাটা শুরু করতে। হ্যাঁ, থ্যাংক ইউ ফারজানা প্রশ্নের জন্য। যেহেতু আমাদের আজকের লাইভ প্রোগ্রামটাই মোট ফোকাস হচ্ছে সাইবার স্পেস এবং এটার সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক আমরা জানতে চাচ্ছি, সবাইকে জানাতে চাচ্ছি, তো ভালো হবে আমরা সাইবার স্পেস কথাটা দিয়ে শুরু করি। এই সাইবার স্পেস বলতে আমরা কি বুঝি? সাইবার স্পেসকে যদি আমি ডিফাইন করতে চাই, এটাকে নর্মালি বলা হয় একটা ভার্চুয়াল কম্পিউটার ওয়ার্ল্ড, বা স্পেসিফিক করে বলতে গেলে একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা ইলেকট্রনিক মিডিয়াম গুলো ব্যবহার করে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়াম হতে পারে যেমন কম্পিউটার অথবা আমাদের স্মার্টফোন, হ্যাঁ, এগুলো ব্যবহার করে আমরা ইন্টারনেট এর মাধ্যমে অবশ্যই যখন আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি, বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করি, সেই যোগাযোগটা বিভিন্ন রকম হতে পারে আমরা বিনোদনের জন্য করছি, তারপর আমরা খেলাধুলার জন্য করছি, অনলাইন গেমিং থাকে, তথ্য আদান প্রদান করছি, পড়ালেখার পারপাসে ইউজ করছি, এরকম অসংখ্য উদ্দেশ্যে আমরা যখন ব্যবহার করি তখন আমরা বলি যে আমরা সাইবার স্পেসের মাধ্যমে এই যোগাযোগটা করছি। এখন আমি এক্সাম্পল দিলে হয়তো আমাদের দর্শকরা আরো ক্লিয়ার হতে পারবেন যে সাইবার স্পেসটা আসলে কি জিনিস। এক্সাম্পল দিলে সবাই বুঝবেন যে আমরা কিন্তু সারাক্ষণ সাইবার স্পেসের মধ্যেই ডুবে আছি, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে সারাক্ষণ দিনের বিভিন্ন সময় সাইবার স্পেসটা ব্যবহার করেই যাচ্ছি। আমরা এই যে এখন সবাই মিলে এই যে যোগাযোগ করছি, আমরা একটা লাইভ প্রোগ্রামে এসেছি, আমরা স্ট্রিম ইয়ার্ড ব্যবহার করছি, একটা ওয়েবসাইট, তারপর সেখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে লাইভে এসেছি, আমরা গুগল ব্যবহার করি, তারপর মেসেঞ্জার ব্যবহার করি, ইয়াহু আছে, জিমেইল আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার, স্কাইপে, এখন জুমের মাধ্যমে আমরা যোগাযোগ করছি প্যান্ডেমিকের সিচুয়েশনে। এরকম করে বলতে গেলে অসংখ্য অসংখ্য ধরনের প্ল্যাটফর্ম এখন তৈরি হয়ে গেছে আমাদেরকে সাইবার স্পেস ব্যবহার করতে দেওয়ার জন্য। তো এই সাইবার স্পেস কথাটার উৎপত্তি যদি আমি বলতে চাই, সবার আমার মনে হয় জানা উচিত, যেহেতু আমরা এটা ব্যবহার করছি। তো সাইবার স্পেস সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে ধারণা দিয়েছিলেন, সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে উইলিয়াম গিবসন। উনি তার লেখা একটি বই, এটা একটা সায়েন্স ফিকশন নোবেল, এই বইয়ে উনি সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেন, যে বইটার নাম হচ্ছে নিউরোম্যান্সার, এবং এটা প্রকাশ পায় 1984 সালে। তারপর 1990-এর দশকের ওই দিক থেকে যখন সারা বিশ্বে এই ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে গেল, ড্রামাটিক্যালি একেবারে যখন বেড়ে গেল উন্নত দেশগুলোতে, তখন সর্বপ্রথম এই সাইবার স্পেস এই শব্দটা আস্তে আস্তে সবার মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে। সবাই এটা ইন্টারনেট এবং ইন্টারনেট রিলেটেড যে কালচার বা ইন্টারনেটের যে ব্যবহারটা, সেক্ষেত্রে সাইবার স্পেস শব্দটা বেশ হিউজ ভাবে ব্যবহার করতে থাকে। থ্যাংক ইউ ফারজানা, আশা করি সবাই পরিচিত হতে পেরেছেন সাইবার স্পেস শব্দটার সাথে।
ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যে সাইবার স্পেস আসলে কে সর্বপ্রথম ব্যবহার করেছে এবং সাইবার স্পেস শব্দটা কিভাবে আসলো। এখন আমি মমতা সুলতানা মাধুরী ম্যামের কাছে একটু রিকোয়েস্ট করবো ম্যামের হচ্ছে সংক্ষিপ্ত করে একটু পরিচিতি দিয়ে তারপর আসসালামু আলাইকুম সবাইকে। আমি মমতাজ সুলতানা, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ থেকে বলছি। ফারজানা, তোমার প্রশ্নটা আমাকে করতে পারো। ম্যাম আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাইবার স্পেস হচ্ছে বর্তমানে দেখা যায় যে সব বয়সের মানুষই ব্যবহার করে, তারপরেও আপনার মতে কোন বয়স এবং পেশার মানুষ সাইবার স্পেসটা বেশি ব্যবহার করে থাকে সে সম্পর্কে যদি আমাদের কিছু একটু বলতেন। এবং আরেকটা জিনিস যে নারী পুরুষ ভেদে এবং আর্থসামাজিক ভেদে কি এর ব্যবহারের কোনো পার্থক্য আমরা দেখতে পাই? ধন্যবাদ তোমার প্রশ্নটির জন্য। এখানে শুধুমাত্র আমি তুমি যে ফ্যাক্টরগুলো বললে সেটা না, আমি আরো অনেক কয়েকটা ফ্যাক্টর আমি অ্যাড করতে চাই, তাহলে আমরা কারেন্ট সিচুয়েশনটা বুঝতে পারবো। প্রথমেই যদি আমি কান্ট্রি ভেদে বলি, তাহলে খুব রিসেন্ট যে ডাটা ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেটস এর 2020-এর পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে এশিয়ানরা সবচেয়ে বেশি ইন্টারনেট বা সাইবার স্পেস ব্যবহার করে এবং এটার পরিমাণটা অনেক বেশি, অলমোস্ট হাফ, 50.3%। হ্যাঁ, এরপরে রয়েছে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে রয়েছে ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, তারপরে মিডল ইস্ট, তারপরে অস্ট্রেলিয়া। তারপরে যদি আমি শুধুমাত্র একটা দেশ বলি যে যেখানে সবচেয়ে বেশি সাইবার স্পেস ব্যবহার করা হয় সেটা হচ্ছে চায়না। সেখানে দেখা গেছে যে 854 মিলিয়ন মানুষ সাইবার স্পেস বা ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে ইন্ডিয়া, যেখানে 560 মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তারপরে রয়েছে ইউএস, যেখানে 292 মিলিয়ন মানুষ সাইবার স্পেস ব্যবহার করে। তারপরে বাংলাদেশ নবম স্থানে রয়েছে, সেখানে দেখা গেছে যে 96 মিলিয়ন মানুষ সাইবার স্পেস ব্যবহার করে। তারপরে আমি যদি বলি যে বয়স, যে কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি সাইবার স্পেস ব্যবহার করে, সেখানে তিনটা ক্যাটাগরি আমি বলবো যে তারা তাদের সাইবার স্পেস ব্যবহারের পরিমাণটা একটু বেশি। প্রথমেই রয়েছে যেটা সবচেয়ে লার্জেস্ট গ্রুপ, সেটা হচ্ছে যে 25 থেকে 34 বছর বয়সের যে এইজ গ্রুপটা আছে, এরা সাইবার স্পেসটা বেশি ব্যবহার করে থাকে। তারপরে সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে 18 থেকে 24 বছর বয়স, অর্থাৎ ইয়াঙ্গার অ্যাডাল্টস যারা, এরা বেশি সাইবার স্পেস ব্যবহার করে থাকে। এছাড়া আরেকটা ডাটা যেটা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন থেকে যে পরিসংখ্যানটা বের হয়েছে, সেখানে দেওয়া যে 55 বছর বা তার বেশি তারাও কিন্তু সাইবার স্পেসে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে। হ্যাঁ, তারা 20 বছর আগের ডাটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছে যে 20 বছর পরে, গত 20 বছরে 106% বৃদ্ধি পেয়েছে তাদের সাইবার স্পেস বা ইন্টারনেট ব্যবহারে। এরপর আমি চলে যাচ্ছি জেন্ডারে। আমরা মনে করতে পারি যে ছেলে মেয়ের ভেদে হয়তো বা নারী পুরুষ ভেদে হয়তো বা পার্থক্য আছে সাইবার স্পেস ব্যবহারের ক্ষেত্রে। তো না, সাইবার স্পেস ব্যবহার ছেলে মেয়ে উভয়ই সমান করে, কিন্তু কে কোনটা ব্যবহার করে সেখানে একটু পার্থক্য রয়েছে। যেমন দেখা গেছে, গবেষণায় দেখা গেছে যে মেয়েরা তারা একটু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যেমন ফেসবুক, টুইটার এগুলো একটু বেশি ব্যবহার করে থাকে। এছাড়া ইমেল বেশি ব্যবহার করে থাকে। এটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা জানি যে মেয়েরা একটু কথা বলতে পছন্দ করে, ইমোশনালি এক্সপ্রেসিভ হয়, যার কারণ হতে পারে, যে কারণে হতে পারে। আর ছেলেরা দেখা গেছে গবেষণায় যে তারা অনলাইন গেম খেলতে বেশি পছন্দ করে, তারপরে ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে এগুলো ভিজিট করতে পছন্দ করে, অনলাইন নিউজ সাইট গুলো দেখে, ইত্যাদি। এরপরে যদি চলে যাই অকুপেশনের ক্ষেত্রে, দেখা গেছে যে যারা ম্যানেজার, সেলস পার্সন, তারপরে অফিস ওয়ার্কার, এদের মধ্যে কম্পিউটার এবং সেই সাথে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা বেশি। এছাড়াও আরেকটা যেটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ওয়ার্কার যারা, তাদের মধ্যে সাইবার স্পেস ব্যবহার করার প্রবণতা বেশি প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের তুলনায়। তারপরে চলে যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, যে দেখা গেছে যে যারা স্টুডেন্ট কারেন্ট অবস্থায় আছে, কারেন্টলি যারা স্টুডেন্ট তাদের তুলনায় যারা গ্র্যাজুয়েট তারা একটু বেশি সাইবার স্পেস ব্যবহার করছে।
আর লাস্টে যেটা আমি বলবো যে আরবান, রুরাল এবং সাব আরবান, এগুলোর মধ্যে রুরাল এরিয়া একটু কম ব্যবহার হয়, কিন্তু আরবানের থেকে সাব আরবান মানে জেলা শহর বা মফস্বল শহরগুলোতে ইন্টারনেট বা সার্ভার স্পেস একটু বেশি ব্যবহার হয়ে থাকে। তো আমি খুব রিসেন্ট যে ডাটাগুলো সেগুলো আমি তোমার সামনে তুলে ধরলাম। ফারজানা। তুমি মিউট করা আছো, একটু আনমিউট করো। ধন্যবাদ ম্যামকে আমাদেরকে এত তথ্য দেওয়ার জন্য। অনেক কিছু আমরা জানতে পারলাম। এখন আমি স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে আমি জানতে চাই যে সাইবার স্পেস বলতে আমরা সাধারণত বুঝি যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এটা একটা। তো আমরা সাধারণত দেখা গেছে যে ভার্চুয়াল লাইফে আমাদের ব্যবহার যেরকম থাকে বাস্তব জগতেও সেরকমই থাকে, আবার অনেক সময় দেখা যায় যে একরকম থাকে না। তো এই যে আমাদের ভার্চুয়াল লাইফের সাথে আমাদের বাস্তব জগতে আমরা যেমন থাকি, এই মিল বা অমিল এগুলো হচ্ছে আমাদের মানসিকতার উপর কিভাবে প্রভাব ফেলে এবং আমাদের জীবনযাত্রার উপর কিভাবে প্রভাব ফেলে। ধন্যবাদ ফারজানা, অসংখ্য। আমি তোমার যদি প্রশ্নটা বুঝে থাকি, তাহলে তুমি যেটা বুঝাইতে চাচ্ছ যে সাইবার স্পেসে আমাদের যে ব্যবহার বা আচরণ, সেটা ফিজিক্যাল স্পেসের সাথে তো অনেক সময় মেলে না। এবং এই যে দুই রকমের আচরণ আমরা দুই জায়গাতে করি, এর ফলে আমাদের মানসিক স্বাস্থ্য কেমন হতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ সাইবার স্পেস হচ্ছে অনেকের জন্য একটা অভয়ারণ্য। যারা সাইবার স্পেসে বেশিরভাগ সময় থাকে, তারা অনেকটাই নিশ্চিন্তে যা ইচ্ছা তাই করে যায় এবং মনে করে যে কেউ তাকে দেখতেছে না। এবং আসলেই হয়তো এটা মনিটরিংয়ের ব্যবস্থাটাও আমাদের দেশে নাই বলে সাইবার স্পেসে আমরা যা খুশি তাই করি। এবং আমার মনে হয় যে প্রকৃত পক্ষে সাইবার স্পেসে আমরা যা করি সেটাই আমাদের ব্যক্তিত্ব। রিয়েল স্পেস বা ফিজিক্যাল স্পেসে আমরা যেটা করি সেটা আমরা অনেক সময় সামাজিকতার কারণে, মানুষের সান্নিধ্যে থাকার কারণে অনেক সময় আমরা অনেক কিছু অ্যাভয়েড করে যাই এবং আমাদের সেই আচরণটা অনেকটাই আর্টিফিশিয়াল। তো এটা একটা। আর নিশ্চয়ই এই দুই রকমের ব্যবহার যখন মানুষ দুই জায়গাতে করে, তখন তার মধ্যে যে একটা সংঘর্ষ হয় মানসিক, সেটা তো অশান্তির কারণ বটেই। তো সাইজ ব্যবহারের ক্ষেত্রে সবাই যে দুই রকমের আচরণ করে এমনটাও না, এটাও ডিপেন্ড করে ব্যক্তিত্বের কাঠামো, তারপরে কোথায় বড় হয়েছে, শিক্ষা, নানান কিছুর উপরে। এবং সাইবার স্পেসটা এখন ফিজিক্যাল স্পেসের চেয়ে অনেক বড়। এই অর্থে বড় যে এর সাথে আমরা এত মানুষ কানেক্টেড, যেটা ফিজিক্যাল স্পেসে আমরা এত মানুষের সাথে যুক্ত না। ফলে সাইবার স্পেসে যেমন খারাপ দিক আছে, ভালো দিক প্রচুর আছে। এবং এটার ভালো দিক এত বেশি যা আমরা ব্যবহার করতে যদি জানি, তাহলে আমরা এটার ভালো দিক বুঝতেও পারবো। বর্তমান এই করোনার সময় এসে আমরা সাইবার স্পেসকে আবিষ্কার করছি নানানভাবে। এই যে আমাদের সাথে এই সাইবার স্পেসে এখন দেখতেছি আমাদেরই বিভাগের একজন শিক্ষক সুদূর জাপান থেকে, বিপাশা সিনহা। এটা কিন্তু সাইবার স্পেসের কল্যাণেই সম্ভব ছিল। আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবীর অনেক মানুষ দেখতেছে। তো সাইবার স্পেস সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা কিংবা ইতিবাচক ধারণা, এটা ডিপেন্ড করে আমাদের নিজস্ব ব্যবহারের উপরে। আমরা কে কিভাবে সাইবার স্পেসকে ইউজ করি, ঠিক সেইভাবেই কিন্তু আমরা দেখি। আমি যদি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, এই সাইবার স্পেস না থাকলে এই 4 মাসে হয়তো বাঁচা দায় হয়ে যেত। কারণ এই 4 মাসে আমরা আজকেও সারাদিন আমরা অনেকগুলো প্রোগ্রাম করি, মিটিং করি, ওয়েবিনার করি, আমরা ওয়ার্কশপ করি, ইভেন সেমিনার, সিম্পোজিয়াম, অনলাইন ক্লাস ইত্যাদি আমরা এই সাইবার স্পেসের কারণে এখনো ঘরের মধ্যে থেকে আমরা এগুলো করে যাচ্ছি। এবং অনেক রকমের কিন্তু এই সাইবার স্পেসের পজিটিভ ব্যবহার, যেটা আমি আবিষ্কার করলাম এই করোনাকালে। ছোট ছোট বাচ্চারা তাদের কার কি প্রতিভা আছে সেগুলো তারা ডিসপ্লে করতেছে। কেউ গান গাচ্ছে, কেউ ছবি আঁকতেছে, ইভেন অনেক বড় বড় শিল্পী যারা করোনার কারণে তারা বাইরে যেতে পারেন না, কিন্তু তারা আসলে গান গেয়ে না গেয়েও পারেন না, তারা এই মাধ্যমে
অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে যাচ্ছেন, সেগুলো দেখার সুযোগ হচ্ছে। এই সাইবার স্পেসের কল্যাণে আমরা আমাদের হারানো অনেক গান, অনেক শিল্প সাহিত্য সবগুলো কিন্তু আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে। সাইবার স্পেসের যে নানান রকমের সোর্স আছে, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদি। আবার এই সাইবার স্পেসের কুফল বা খারাপ দিকও আছে। তো সেই সব দিক নির্ভর করে কে এটা ব্যবহার করতেছে তার উপরে। যেসব ব্যক্তিরা একটু এক্সট্রোভার্ট তারা সাইবার স্পেসে বেশি সময় ধরে থাকে, তারা বেশিরভাগ সময় সাইবার স্পেসে অনেক রকমের নেতিবাচক কর্মকাণ্ডও করে। যারা ইন্ট্রোভার্ট, যাদের নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ আছে, তারা আবার এটাকে পজিটিভলি ইউজ করে। ফলে সাইবার স্পেস এই সময় একটা অত্যন্ত ভালো মাধ্যম, যেটাকে আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করতে পারি, আমার মনে হয় এই সময় আমরা অনেক কিছু জানতে, শিখতে, বুঝতে পারবো এবং সারা পৃথিবীর সাথে আমরা সার্বক্ষণিকভাবে যুক্ত থাকতে পারবো। এবং আমার মনে হয় যে এই সময়ের জন্য এর ভালো বিকল্প আমার জানা নাই। ধন্যবাদ ফারজানা। ফারজানা, ফারজানা তুমি কি আছো? আমাদের ফারজানা সম্ভবত ডিসকানেক্টেড বিকজ অফ ইলেকট্রিসিটি। তবে এটাও একটা সাইবার স্পেসের বিপত্তি যে আসলে আমরা বিদ্যুৎ নির্ভর, এবং বাংলাদেশ বিশেষ করে বিদ্যুতে অনেক দূর অগ্রগতি সাধন করলেও এখনো আমরা অন্যান্য উন্নত দেশের তুলনায় পিছিয়ে। আর আরেকটা সমস্যা হচ্ছে সাইবার স্পেসে আমরা অনেক সময় কথা পরিষ্কার বুঝতে পারি না, নেটওয়ার্ক দুর্বল থাকে। এই মুহূর্তে আমাদের যেখানে সাইবার স্পেসের স্পিড হয়তো 20 Mbps, সেখানে একটা উন্নত দেশে হয়তো 700 Mbps। ফলে ওখানকার কথাবার্তা এত পরিষ্কার, যেটা মনে হবে যে ফেস টু ফেস কথা বলতেছি সেরকম লাগবে। তো সাইবার স্পেস সম্পর্কে আমাদের আজকের যে মডারেটর, সে ইলেকট্রিসিটির কারণে বিচ্ছিন্ন। এখন ওর আরো কিছু প্রশ্ন হয়তো ছিল যেগুলো আমরা শুনলে সাইবার স্পেসের সুফল কুফল সম্পর্কে বলতে পারতাম। যেহেতু আমাদের দুইজন গেস্ট স্পিকার ডিসকানেক্টেড, এই সুবাদে এবং এই সুযোগে আমি সাইবার স্পেস সম্পর্কে কিছু কথা বলে নিই। প্রথমত হচ্ছে, যে কোনো প্রযুক্তি যখন শুরুতে আসে অনেকেই প্রযুক্তি বিমুখ থাকতে পছন্দ করেন, এটা কিন্তু ঠিক না। আমরা শুরুতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষকরা অনলাইনে ক্লাস কিভাবে নেবেন সেটা নিয়ে খুবই হিমশিম খাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা এই সাইবার স্পেসকে ব্যবহার করে ক্লাস নিতে নিতে এখন অনেকটা অভ্যস্ত। এই যে প্রযুক্তিকে ব্যবহার করা বিকল্প মাধ্যম হিসাবে, এটাও কিন্তু জানতে হবে। এবং আমরা তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমরা তো চাইলে 20 বছর 50 বছর আগের দিনে ফিরে যেতে পারবো না। তবে বিপত্তির জায়গাটা হচ্ছে এই, সাইবার স্পেস অনেক সময় ছোট ছোট বাচ্চাদের হাতে, এবং বাংলাদেশে সাইবার স্পেস সম্পর্কে অনেক নিয়ম কানুন করতে চাইলেও শেষ পর্যন্ত হয়তোটা অতটা স্বার্থ হতে পারে নাই, সাকসেসফুল হতে পারে নাই নানান কারণে। এখন সাইবার স্পেসের মধ্যে দেখা যায় 70% এই পর্নোগ্রাফি, খারাপ অনেক সাইট থাকে, যেগুলোতে যারা ঢুকে যায় মনস্তাত্ত্বিক কাঠামো দুর্বল হইলে সেসব মানুষ কিন্তু ভালো কিছুর চেয়ে মন্দ কিছুর দিকে ঝুঁকে যাবে। এই অবস্থায় সাইবার স্পেস জিনিসটা কি, এখানে কি কি জিনিস থাকে, কি কি ঘটনা আছে, এইগুলো সম্পর্কে এখন আমাদের প্রত্যেক পরিবারের জ্ঞান থাকা দরকার এবং এর উপরে সেমিনার সিম্পোজিয়াম হওয়া দরকার। কারণ অনেক মা বাবাই জানেন না সাইবার স্পেসের মধ্যে আসলে কি আছে। তারা শুরুতে বাচ্চাকে একটা গেম খেলার জন্য হয়তো দিল, বাচ্চাও মনে করলো এখানে গেম আছে, খেলতে থাকি। কিন্তু আস্তে আস্তে গেমের পাশাপাশি অনেক দুর্ঘটনা ঘটে যায়, অনেক জিনিস পপ আপ হয়, যেখানে যেটা আমি একটু আগেই বলছিলাম, পর্নোগ্রাফি ছাড়াও নানান রকমের
ব্ল্যাকমেলিং এর জায়গা থাকে, ব্ল্যাক ম্যাজিকের জায়গা থাকে, বুলিং এর জায়গা থাকে, সেই সব জায়গাগুলো যখন বাচ্চাদের মধ্যে চলে যায়, বাচ্চাদের নিয়ন্ত্রণ না থাকার কারণে, বাচ্চা বলতে আমরা এখানে যারা একটু 18 বছরের নিচে সেই সব চিলড্রেনদেরকে বোঝাচ্ছি, তো সেই জায়গাতে তারা যখন অভ্যস্ত হয়ে যায় তখন বাবা মার পক্ষে কিন্তু এখান থেকে ফিরিয়ে আসা সম্ভব হয় না। আর বাবা মা যেহেতু জানেনই না সাইবার স্পেসের মধ্যে আসলে কি কি থাকে, তারা হয়তো ভাবেন হয়তো কোনো একটা ছবি দেখতেছে কিংবা গান শুনতেছে এই, কিন্তু এর বাইরে যে অনেক কিছু আছে এই সম্পর্কে কিন্তু আমাদের গার্ডিয়ানদের বিশেষ করে প্রশিক্ষিত করা দরকার। যদি আমরা সেটা করতে না পারি তাহলে আমাদের কিন্তু একটা ভয়াবহ দুঃসময় আসতেছে। এবং ছেলে মেয়েরা সাইবার স্পেসে বেশি কেন থাকে সেটাও কিন্তু আমাদের একটু ইনভেস্টিগেট করা দরকার। কারণ বিনোদনের যে মাধ্যমগুলো সেগুলো বাংলাদেশে কিন্তু সংকুচিত। এই করোনায় আমি যে জিনিসটা আবিষ্কার করলাম, 4 মাস 5 মাস আমি কিন্তু কোনো টেলিভিশন দেখি নাই, কিন্তু আমি কি দেখছি এখানে একটা সহজ মানুষের অনুষ্ঠান হয় যেটা ফ্রান্স থেকে রবিশঙ্কর মৈত্রী পরিচালনা করেন। সেখানে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে গান আবৃত্তি সহ নানান কিছু শুনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিংবা ভারতের যারা বাঙালি তাদের বিভিন্ন রকমের শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, বাউল শিল্পী, এদের গান শুনি কোনো রকমের বিজ্ঞাপন বিরতি ছাড়া। ফলে আমাদের তো এখন আর টেলিভিশন ভালো লাগে না। তার মানে হচ্ছে এই, যখন আমাদের বিকল্প থাকে না তখনই কিন্তু আমরা নির্ভরশীল হয়ে পড়ি। তো বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ নাই, বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য পড়াশোনাটা হচ্ছে এক ধরনের চাপ। সকাল থেকে শুরু হয়, সারা দিন কোনো না কোনোভাবে তারা এই প্রক্রিয়ার মধ্যেই থাকে, কখনো টিউটরের কাছে, কখনো কোচিং সেন্টারে, কখনো গানের মাস্টার, কখনো নাচের মাস্টার, এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা চলতে থাকে, এই ছেলেমেয়েরা খেলতেও পারে না। শেষে তারা কোথায় আসে? তারা ওই মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে আসে, সেখানে এসে বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে চেষ্টা করে। আবার যারা একটু সোশ্যাল ইন্টারাকশন করতে জানে না, যারা একটু শাই প্রকৃতির, তারা কি করে? এইটাকে একটা কমফোর্ট জোন হিসেবে নেয়। কমফোর্ট জোন এই অর্থে যে এখানে কেউ দেখার নাই, এখানে সে তার মতো করে কাজ করতে পারতেছে, তাকে মনিটরও কেউ করে না, ফলে সে একটা নজরদারিত্ব বা খবরদারিত্বের মধ্যে নাই। এটা যেমন একদিকে সুবিধা, আর একদিকে অসুবিধাই হচ্ছে যে সে বেশি মাত্রায় এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে আনসোশ্যাল হয়ে যাচ্ছে বেশি মাত্রায়। কোনো মানুষজন আসলে তাদের সাথে তার কোনো ইন্টারাকশন নাই। ভার্চুয়ালি যে যতজনের সাথেই ইন্টারাক্ট করুক, এই মানুষগুলোর সাথে যদি কখনো তার কোথাও রাস্তাঘাটেও দেখা হয় সেখানে কিন্তু কোনো ইন্টারাকশন হয় না। ফলে সাইবার স্পেসের যেমন নানান ভালো দিক আছে, এর মন্দ দিকও প্রচুর। তো সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই সম্পর্কে আমাদের সকলের, অভিভাবকদের, টিচারদের, ছেলে মেয়েদের সাথে নিয়ে আমরা যদি কোনো একটা সেমিনার, সিম্পোজিয়াম করতে পারি, তাহলে আমরা হয়তো এই সাইবার স্পেসকে জুডিশিয়াসলি, অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারবো। তা না হলে যারা আমরা সাইবার স্পেস সুন্দরভাবে ইউজ করি তারা সুন্দরভাবেই করে যাব, আর যারা আসলেই খারাপভাবে করি তারা খারাপভাবেই করে যাব। সাইবার স্পেসের কিছু কিছু মানুষ আছে অন্যের সাথে ইন্টারাকশন করতে পছন্দ করে। এই ইন্টারাকশন পছন্দ করে বিধায় ফ্রয়েডের থিওরি অনুযায়ী তাদের রোল চেঞ্জ করে ফেলে, ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়। এখান থেকেও নানান রকমের আসলে বিপত্তি ঘটে। আবার অনেক সময় অন্যকে বিপদগ্রস্ত করার জন্য কেউ কেউ সাইবার স্পেসে ফেক আইডি খুলে অন্যকে হেনস্থা করে, সেটা কিন্তু খুব খারাপ। এবং গার্ডিয়ানদের জানতে হবে, শিক্ষকদেরও জানতে হবে যে একজনকে সাইবার স্পেসে যদি কোনোভাবে বুলিং করে সেটা ওই মানুষটার জন্য যে কতটা কষ্টের, এবং সেখান থেকে সে ওভারকাম করতে না পারলে তখন তার মধ্যে নানান রকমের ডিপ্রেশন, নানান রকমের সুইসাইডাল আইডিয়েশন, ইভেন সুইসাইডও করে ফেলতে পারে। তো এর যে নানাবিধ দিক আছে সেই সম্পর্কে আমরা যদি সচেতন হই, সেই সম্পর্কে আমরা যদি পড়াশোনায় পাঠ্য করি, সেই সম্পর্কে আমরা যদি সেমিনার, সিম্পোজিয়াম করি, সচেতনমূলক অনুষ্ঠান করি, আমার মনে হয় সাইবার স্পেসটা আমাদের জন্য একটা সুন্দর স্পেস হবে। যেমন স্পেসটা আমাদের ফিজিক্যাল স্পেস, যেমন স্পেসটা আমাদের সাইবার স্পেস, যেমন আমাদের আরো আরো অনেক স্পেস আছে, যেমন অ্যারো স্পেস।
সেই স্পেস নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এখন আমি কতক্ষণ কথা বলবো সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। আমাদের মডারেটর কারেন্ট নাই জন্য ডিসকানেক্টেড। আর জাকির রহমান, তুমি যদি যুক্ত হইতে পারতা, কিংবা মমতাজ, এটা অল্টারনেটিভ কোনোভাবে করা যায় না। ফারজানা চলে আসছে, এটার একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার ছিল ফারজানা, বুঝতে পারছো? স্যার আমি খুব দুঃখিত। না, দুঃখিত না, তোমার বিকল্প চিন্তাটা বা ভাবনাটা থাকলে সাইবার স্পেসটাকে জুডিশিয়াসলি ইউজ করা যাইতো। যেমন তুমি যদি জাকিয়া ম্যাডামকে কিংবা মমতাজকে কোহোস্ট করতা। যাই হোক, আমি বলার অনেক সুযোগ পেলাম। বিদ্যুৎকে অশেষ ধন্যবাদ। ফারজানা, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে সাইবার স্পেসের সাথে ভার্চুয়াল লাইফের সাথে যদি আমাদের বাস্তব জগতের যে অমিল বা মিলগুলো আছে এগুলো আমাদের মানসিকতার উপর কিভাবে প্রভাব ফেলে এবং আমাদের আসলে কেমন কেমন করা উচিত। তো আমি এখন জাকিয়া রহমান ম্যামের কাছে যাব। ম্যামের কাছে আমি জানতে চাই যে সাইবার স্পেস আসলে হচ্ছে একটা বিশাল প্ল্যাটফর্ম, এর কোনো আসলে সীমানা নেই। এটাকে অনেকে ইতিবাচকভাবেও ব্যবহার করে, আবার অনেকে নেতিবাচকভাবেও ব্যবহার করে থাকে। তো আসলে এর ইতিবাচক এবং নেতিবাচক ব্যবহারগুলো কি কি হতে পারে এবং এটা আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে কিভাবে সম্পর্কিত হতে পারে, এই হ্যাঁ সম্পর্কে যদি ম্যাম আমাদের কিছু। হ্যাঁ ফারজানা, আমি অবশ্যই সবার উদ্দেশ্যেই বলতে চাই, অনেকখানি কামালউদ্দিন স্যার একটু বেশি সময় নিয়ে অনেকখানি বলে ফেলেছেন। তোমার প্রশ্নের উত্তর স্যারের কথায় কিছুটা ছিল। স্যার বলছিলেন যে আসলে কিরকম ইতিবাচক আর নেতিবাচক ব্যবহার হতে পারে সাইবার স্পেসে। তারপরে যেহেতু তুমি প্রশ্ন করেছো, আমি একটু ইন ডিটেইল বলতে চাই। যদি আমি প্রথমেই এটার নেসেসিটি বা এটার উপকারিতা বা প্রয়োজনীয়তার কথা বলি, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা সবাই সারাক্ষণ স্পেসের মধ্যেই ডুবে আছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা আমরা সবাই আশা করি ফিল করবো, যে আমরা এই যে আমাদের কাজের কোনো টেরিটোরিয়াল কোনো লিমিট নেই, আমাদের কোনো আমরা দেশের এক প্রান্তে অথবা বিশ্বের এক প্রান্তে বসে আরেক প্রান্তের সাথে যোগাযোগ করছি। ফিজিক্যাল কোনো ব্যারিয়ার নেই আমাদের যোগাযোগের। হ্যাঁ, আমরা আগে যেমন ছিল যে আমরা যোগাযোগ করার জন্য ফিজিক্যালি উপস্থিত থাকতে হতো, আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা এই ব্যারিয়ার হিসেবে আমরা ফিল করছি না। এখন আমরা যোগাযোগ থেকে শুরু করে, শুধু যোগাযোগ বলবো না, যোগাযোগের সাথে সাথে আমরা ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে পড়ালেখার যে প্রচার প্রসার, তারপর বিনোদনের যে জগৎ, সেটা কিন্তু এখন পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত হয়ে গেছে এই সাইবার স্পেসের কল্যাণে। এখন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে উবারের যে উদ্যোগ যেটা আর কি, এটা কিন্তু সাইবার স্পেসের মাধ্যমেই সারা বিশ্বে কিন্তু এটার ব্যবসাটা ছড়িয়ে গেছে। হ্যাঁ, এটা এরকম ছোটখাটো ব্যবসা এর মাধ্যমে কিন্তু বিজনেসটা অনেক বড় করা সম্ভব সাইবার স্পেস ব্যবহার করে। সেরকম করে দেখা যায় যে বিভিন্ন ধরনের বৈশ্বিক বাজার, যেটা আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের বাজার আছে, অ্যামাজন, তারপর হচ্ছে ফ্লিপকার্ট, এরকম আমরা সবাই কম বেশি জানি যে অনলাইনে বিজনেস আমরা কেনাকাটা করছি, যাদের ব্যবসা তারা এটার মাধ্যমে লাভবান হচ্ছে সাইবার স্পেস ব্যবহার করি। তারপর আমরা যদি পড়ালেখার কথা বিবেচনা করি, পড়ালেখাতে এখন বিভিন্ন অনলাইনে কোর্স করা সম্ভব সাইবার স্পেসের মাধ্যমেই। এর জন্য অনেক ওয়েবসাইট আছে, খান একাডেমি আছে, কোর্সেরা আছে, আমাদের দেশে অনেক পপুলার একটা ওয়েবসাইট আছে 10 মিনিট স্কুল। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আমরা সহজেই অনেক কিছু শিখতে পারছি ঘরে বসে সাইবার স্পেস ব্যবহার করে। আমরা অনেক হেলথ এর সেবা পাচ্ছি, স্বাস্থ্য বিষয়ক সেবা পাচ্ছি। আমরা যে কোনো সময়, স্যার যেমনটি বললেন যে স্যার ঘরে বসেই এখন বিভিন্ন ধরনের উইদাউট এনি ইন্টারাপশন তার পছন্দের গানগুলো শুনতে পাচ্ছেন। আমরা যখন যেটা চাচ্ছি সে ধরনের এন্টারটেনমেন্ট পাচ্ছি, যেটা কিন্তু আগে আমাদের সম্ভব ছিল না। আমরা আগে টেলিভিশনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম যে কখন টিভিতে এই প্রোগ্রামটা দেবে, সেই সময়টা দিয়ে আমার টিভির সামনে বসতে হবে। এখন কিন্তু আমাদের ওয়েট করতে হয় না, আমরা নিজেদের পছন্দ মতো নিজেদের একটা প্লেলিস্ট তৈরি করে নিতে পারি। অন্যভাবে আমরা যদি আরো কাজের কথায় আসি, যে আমাদের এখন অন্য দেশে তো বটেই, বাংলাদেশও এখন অনেক ডিজিটালাইজ হয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশে অলরেডি চলে এসেছি। আমাদের এখন একটা টিকিট কাটা থেকে শুরু করে আমাদের ট্যাক্স দেয়া, তারপর পাসপোর্ট তৈরি করা, ইউনিভার্সিটির যে একাডেমিক কাজকর্ম, ভর্তি প্রসেস, সবকিছু কিন্তু আমরা এখন অনলাইনের মাধ্যমে করে থাকি, অর্থাৎ আমরা সাইবার স্পেসের মাধ্যমে করে থাকি। এভাবে আসলে বললে শেষ করা সম্ভব নয় যে আমরা কিভাবে সারাদিন সাইবার স্পেস ব্যবহার করে থাকি, আমাদের সঠিক পারপাসে ব্যবহার করে থাকি। আর যেহেতু একটা যে কোনো বিষয়েরই আমাদের ইউজ যেমন আছে, অ্যাবিউজও তেমন হয়। হ্যাঁ, আমরা আসলে জেনে বা অনেক সময় না জেনেই এর অ্যাবিউজ করে থাকি। স্যার এটাও অনেকখানি আলোকপাত করেছেন যে সাইবার বুলিং নিয়ে স্যার বলেছেন, এখানে আমাদের প্রাইভেসির অনেকখানি অনেক সময় ইনভেশন হয়।
আমরা অনেকেই এটার হয়তো বা ভুক্তভোগী হয়ে থাকবো যে আমাদের নিজেদের আইডেন্টিটি চুরি করে, যেটাকে আমরা অনেক সময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বলি যে ফেক আইডি তৈরি করা হয়েছে আমার নামে। আমি হয়তো বা জানি না, কোনো একজন ব্যক্তি আমার ছবি চুরি করে আমার আইডেন্টিটি ধারণ করে হয়তো বা কোনো ক্রাইম করছে, আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে আইডেন্টিটি চুরি করা হচ্ছে তার। আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন অথবা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়ে থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় হ্যাকিং বলে থাকি। এটাকে অনেক সময় সাইবার ওয়ার অথবা সাইবার টেরোরিজমের সাথে তুলনা করা হয়। তারপর আরো আছে, যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে আসি, স্যার এটা এটা নিয়েও কথা বলেছিলেন যে আমরা স্যার বলছিলেন যে আমরা নিজেরা অনেক সময় নিজেদের যে বাস্তবিক যে পার্সোনালিটি, আমরা ফেস টু ফেস বা ইন পার্সন মানুষের সাথে যখন যোগাযোগ করি, তখন আমাদের যে আইডেন্টিটি থাকে, যে পার্সোনালিটি থাকে, সেটা হয়তো রিয়েল ক্যারেক্টারিস্টিক না আমাদের। আমরা যখন আড়ালে চলে যাই, একটা ডিভাইসের আড়ালে চলে গিয়ে আমরা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করি, তখন আমাদের নতুন একটা আইডেন্টিটি ডেফিনেশন তৈরি করার সুযোগ হয়, যেটা আমরা আসলে মানুষের সামনে যখন বসে তাদের সাথে আচরণ করছি, তাদের সাথে কমিউনিকেট করছি, সেটা আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল এক্সপেক্টেন্সি অথবা ক্রিটিসাইজ হওয়ার ভয় করতে পারি না। কিন্তু আমরা যখন পর্দার আড়ালে থেকে নিজের আসল চেহারাটা, নিজের আসল পার্সোনালিটিটা তুলে ধরতে পারছি, তখন নতুন করে আমাদের আইডেন্টিটির রিডেফিনেশন করা সম্ভব, যেটা আসলে সব ক্ষেত্রে ফলপ্রসূ হয় না, অনেক সময় মানুষের জন্য ট্রাবলসাম হয়ে যায়। কেননা এক্ষেত্রে যেটা হয় যে মানুষ সোসাইটিতে যখন এই আনএক্সপেক্টেড আচরণ তুলে ধরতে চেষ্টা করে, তখন কিন্তু তার সুপার ইগো তাকে বাধা দেয়। কিন্তু যখন আমরা পর্দার আড়ালে চলে আসি, আমাদের আইডেন্টিটি গোপন করে রাখতে পারি, তখন আমাদের ইড ইম্পালস যেগুলো আছে, অর্থাৎ যেগুলো সোশ্যালি ডিজায়ারেবল না এমন কিছু ইম্পালস, আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের অ্যাংজাইটি, আমাদের ফ্যান্টাসি, যেটা হয়তো বা মানুষ আসলে আমাদেরকে একসেপ্ট করতে পারবে না, এরকম কিছু বিষয়, সেগুলো কিন্তু আমরা মেরে ধরি, যার কারণে মানুষ আমাদের দ্বারা ভিক্টিমাইজ হতে পারে। আবার যদি বলি, এটা হয়, খুব হয়, আমাদের অনেকেই আমার সাথে একমত হবেন যে অনেকেই সুন্দর সুন্দর ছবি দিয়ে থাকে ফেসবুকে, দেখে ভাবি যে ওর দিন তো খুব সুন্দর যাচ্ছে, ও অনেক ঘোরাঘুরি করছে, ও খুব সুন্দর শপিং করছে, ওর জীবনে অনেক আনন্দ। কিন্তু আসলে কি তাই? আমাদের সবার জীবনে কিন্তু আনন্দ দুঃখ সব মিলিয়েই। হ্যাঁ, তো দেখা যায় কি যে আমরা কিন্তু আমাদের দুঃখের বিষয়টা সবসময় শেয়ার করি না। সারাদিনে হয়তো খুব ভালো একটা ঘটনা ঘটেছে, সেই সময় ছবিটুকু আমরা পোস্ট করে দেখাচ্ছি যে আমরা অনেক খুশি। এটা অবশ্যই ভালো বিষয়, আমরা খুবই খুশি বা হ্যাপিনেস শেয়ার করতে পারি। কিন্তু যে ব্যক্তিটা আসলে এরকম করে পারসিভ করে যে আমার কোনো সুখ নেই, আমি যাদেরকে দেখছি আমার ফেসবুকে অথবা আমার ইনস্টাগ্রামে, তাদের ছবি দেখে মনে হচ্ছে তারা সুখী। তো যে ধরনের ব্যক্তির পার্সোনালিটি এরকম, তাদের জন্য এটা খুব খারাপ প্রভাব ফেলে, তাদের কাছে মনে হয় যে ওপারেতে সর্বসুখ, আমার বিশ্বাস। আর তারপরে আর একটা বিষয় আছে, সাইবার অ্যাডিকশন। এটা কম বেশি দেখা যায় আমাদের আশপাশে সবারই, যেমনটা মমতাজ ম্যাডাম বলেছিলেন যে অ্যাডিকশনটা বা সাইবার স্পেস ব্যবহারের যে বিষয়টা, এটা সবার মধ্যে কম বেশি থাকে, কিন্তু টিনেজারদের মধ্যে অনেক বেশি। এই সাইবার অ্যাডিকশনটা বিভিন্ন ধরনের হতে পারে। সাইবার অ্যাডিকশনের সাথে আরো থাকতে পারে সাইবার সেক্সুয়াল অ্যাডিকশন, যেটা নিয়ে একটু আগেও কথা হয়েছিল, যে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট যে ওয়েবসাইট গুলো, সেগুলোর সাথে বিভিন্ন বয়সী মানুষজনই অ্যাডিক্টেড থাকতে পারে। সাইবার রিলেশনশিপ অ্যাডিকশন, অর্থাৎ অনেকের এরকম টেন্ডেন্সি থাকে যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ তৈরি করে ফেলে। হ্যাঁ, ফেক আইডেন্টিটি তৈরি করে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে, যে সম্পর্কের আসলে কোনো উদ্দেশ্য নেই অথবা কোনো সুন্দর পরিণতি নেই। এই ধরনের সম্পর্ক তৈরি করতে অনেকে মানে ইম্পালসিভলি আগ্রহী হয়ে যায়, যেটাকে আমরা অ্যাডিকশন বলে ফেলতে পারি। তারপর অনেক সময় কম্পালশন থাকে। কম্পালশনটা কেমন? অনেকের শপিং কম্পালশন থাকে। যেমন আহ, অনেক এখন কিন্তু অনলাইনে প্রচুর লাইভ প্রোগ্রাম হয়, যেগুলোতে অনলাইন বিজনেস করা হয়, অনেক প্রোডাক্ট দেখানো হয়। তো অনেকের এই ধরনের অভ্যাস থাকে যে প্রোডাক্ট দেখছি এবং শপিং করছি, আমার প্রয়োজন নেই কিন্তু আমি প্রচুর শপিং করছি। বা অনলাইন গ্যাম্বলিং যেটা বলে, একটা জুয়া খেলা এখানে হতে পারে, এগুলোকে তুলনা করা হচ্ছে ডেট কম্পালশনের সাথে। তারপর অনেক সময় এরকম হয়, কোভিড এর সময় যে জিনিসটা অনেক বেড়ে গেছে, যে আমরা হয়তোবা কোভিড সম্পর্কিত অনেক তথ্য আমরা জানি, আমাদের আর প্রয়োজন নেই এটা সম্পর্কে আর জানার, কিন্তু ইনফরমেশন ওভারলোড হয়ে যায়। আমরা বারবার করে স্ক্রল করছি যে আজকে কতজন আক্রান্ত হলো, কতজন শনাক্ত হলো, কতজন মারা গেছে, কি কি করলে আমরা এটা থেকে নিস্তার পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। যে কোনো একটা বিষয় আমরা বারবার স্ক্রল করছি, বারবার তথ্য খুঁজছি, একই জিনিস বারবার করে দিচ্ছি, স্যাচুরেশন হয়ে গেছে, তারপর আমরা নিজেদেরকে থামাতে পারছি না। তখন এই ঘটনাটাকে বলি আমরা ইনফরমেশন ওভারলোড। তারপর এডিকশন আরো অন্যরকম হতে পারে, যেমন অনেকের মধ্যেই দেখা যায়, বিশেষ করে এই করোনার সময়ে অনেকেই অভিযোগ করেন যে বাচ্চাদেরকে কিন্তু এখন বেশ অনেক সময় এই ইলেকট্রনিক ডিভাইস গুলো নিয়ে সাইবার স্পেসে থাকতে হয়, কারণ এখন অনলাইনে ক্লাসটা হচ্ছে স্কুলে বা তাদের কোচিং এ, বা তারা টিউশন নিতে বাধ্য হচ্ছে সাইবার স্পেসের মাধ্যমে। তো যার কারণে দেখা যায় তারা অনেক সময় সাইবার স্পেস ব্যবহার করছে, অনলাইন ইন্টারনেট কানেকশন ব্যবহার করছে। তো
তো তাদের মধ্যে এক ধরনের অ্যাডিকশন চলে আসে। তারা এই পড়ালেখার বাইরেও ফোনটা আরো বেশিক্ষণ রাখছে, গেম খেলছে বা ফেসবুকিং করছে। কম বয়সী বাচ্চারা এর সাথে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেটা তাদের জন্য মানসিক স্বাস্থ্য তো অবশ্যই, তার সাথে শারীরিক স্বাস্থ্য কিন্তু ক্ষতি করছে। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলে থাকি সাইবার বুলিং। বুলিং তো আমরা কম বেশি সবাই জানি। তো সেই বুলিংটা যখন সাইবার স্পেস ব্যবহার করে হয়, ইন্টারনেট ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হয়ে থাকে, মানুষকে হ্যারাস করা হয়, এই জিনিসটাকে আমরা বলি সাইবার বুলিং। এই সাইবার বুলিং এর কারণে কিন্তু যে সাইবার বুলি হচ্ছে বা যে ভিক্টিমাইজড হচ্ছে তার কিন্তু মেন্টাল হেলথটা খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার ভেতরে বিভিন্ন ধরনের মানসিক রোগের সিমটম দেখা দিতে পারে, তার সুইসাইডাল থট আসতে পারে, সে নিজেকে সবকিছু থেকে উইথড্র করতে পারে, তার সেলফ এস্টিম কমে যেতে পারে, যার কারণে একসময় কিন্তু তার বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডারও তৈরি হতে পারে। তারপর আরো দেখা যায় সাইবার ক্রাইম হয়ে থাকে। সাইবার ক্রাইম গুলোর মধ্যে থাকতে পারে যে এর আগেও আমি বলেছিলাম যে আইডেন্টিটি চুরি করা, তারপর ফ্রড করা, এটা ইদানিং খুব বেশি হচ্ছে। পরিচয় গোপন করে কারোর সাথে ফ্রড সম্পর্ক তৈরি করা, অথবা তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজের বলে দাবি করা, বা কাউকে ব্ল্যাকমেইল করা, এগুলো সবকিছুই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত। আরো একটা খারাপ দিক যদি বলি, সাইবার স্টকিং। স্টকিং তো আমরা কম বেশি সবাই জানি যে একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে ফলো করে, তাকে অনুসরণ করে, তাকে হ্যারাস করার একটা উদ্দেশ্য থাকে। তো এই সাইবার স্পেসে মেসেঞ্জার বলি বা ফেসবুক বলি, একটা মানুষকে বিরক্ত করার উদ্দেশ্যে বা হ্যারাস করার উদ্দেশ্যে স্টকিংটা করার অনেক সুযোগ থাকে, যেহেতু এখানে আইডেন্টিটি গোপন করার সুযোগ থাকে যে স্টক করবে তার। তো এরকম করে আসলে অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ অথবা আমরা অ্যাবিউজ বলতে পারি। আর সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারও হতে পারে সাইবার স্পেস ব্যবহার করার ক্ষেত্রে, যেটাকে বলা হয় ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, সংক্ষেপে বলা হচ্ছে আইএডি। যদিও এই ইন্টারনেট কানেকশন ডিসঅর্ডারটা WHO অথবা DSM-5 দ্বারা একেবারে স্বীকৃত না, তারপরেও রিসার্চাররা এটা নিয়ে অনেক কাজ করছেন এবং করেছেন, এবং রিসার্চাররা বলছেন যে এটা এক ধরনের মানসিক রোগ, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি অথবা সাইবার স্পেসের সাথে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ব্যবহার করা। এটার সিমটম বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন যখন এই মানুষটা যে এই রোগে আক্রান্ত, সে হয়তো বা যখন সাইবার স্পেসের সাথে নিজেকে যুক্ত রাখতে পারছে না, যখন সে নেট কানেকশন ব্যবহার করতে পারছে না, তখন তার ভেতরে অ্যাঙ্গার দেখা দিতে পারে, অ্যাংজাইটি দেখা দিতে পারে, বা ডিপ্রেসিভ বিভিন্ন সিমটম দেখা দিতে পারে। তারপর যে মানুষটা এরকম অ্যাডিকশনের কারণে অনেক বেশি ফোন বা ল্যাপটপ ব্যবহার করছে, তার ক্ষেত্রে দেখা যায় যে তার স্বাভাবিকভাবে জীবনের সব রুটিন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যেটা আমাদের আশেপাশে অনেকের মধ্যে আমরা দেখে থাকি। আমাদের বাড়িতেই হয়তো অনেকে এমন টিনেজার, বিশেষ করে এই বয়সী ছেলে মেয়েরা আছে যে তারা হয়তোবা সারা রাত ফোন চালাচ্ছে, অপ্রয়োজনীয় বা অন্য কোনো প্রয়োজনীয় কারণ ছাড়াই, কোনো কাজ ছাড়াই সারাক্ষণ ফোনটা চোখের সামনে নিয়ে বসে আছে। তাদের ঘুমের রুটিনটা উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে তাদের কিন্তু ক্ষুধা মন্দা দেখা দেয়, শরীরে বিভিন্ন ধরনের খারাপ সিমটম দেখা দেয়, যা তাদেরকে শারীরিকভাবে এবং সাথে সাথে মানসিকভাবেও অসুস্থ করে ফেলে। তারপর এর আগে একটা কারণ বলছিলাম যে যখন মানুষকে মনে হয় যে বেশি সুখী, আমার তো সুখ নেই, তখন কি হয়, মানুষের মধ্যে লো সেলফ এস্টিম দেখা দেয়। তারপর বিভিন্ন ধরনের উইথড্রয়াল সিনড্রোম দেখা দেয়। উইথড্রয়াল সিনড্রোমটা কিরকম, যে যখন একটা মানুষ তার অ্যাকচুয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে সাইবার স্পেসের সাথে আস্তে আস্তে একেবারে সংযুক্ত করে ফেলবে, তখন কি হয়, সে তার স্বাভাবিক জীবন, তার পরিবার, তার বন্ধু বান্ধব, তাদের সাথে না মিশে, তাদের থেকে নিজেকে উইথড্র করে কিন্তু আলটিমেটলি নিজেকে ওই সাইবার স্পেসেরই একজন পার্মানেন্ট একজন অংশ হিসেবে বা একটা সদস্য হিসেবে নিজেকে পারসিভ করতে থাকে। তার জগৎটা সেই সাইবার স্পেসকে কেন্দ্র করেই তৈরি হয়। সে বন্ধুদের কাছ থেকে এক্সক্লুডেড হয়ে যায়, বন্ধুদের কাছে সে আর সোশ্যাল ইভেন্টে হয়তো বা তাকে আর দেখা যাচ্ছে না। এর ফলে যেটা হয়, অ্যাডিকশন তৈরি হয়, অ্যাডিকশনের কারণে কিন্তু আবার ঘুরে ফিরে সেই ব্যাপারগুলো চলে আসে। তার ঘুম, তার খাওয়া, তো স্বাভাবিক আচরণ সবকিছু কিন্তু ব্যাহত হয়। তো আসলে সব মিলিয়ে যেমন সব বিষয়েরই আসলে ভালো এবং খারাপ দিক থাকে, সাইবার স্পেস ব্যবহারের এই সবগুলো আছে। এখন আসলে এটা আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, যে পরিবার কিভাবে একজন সন্তানকে বেড়ে তুলছে বা সেই সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছে, বা টিচাররা, শিক্ষকরা, পরিবারের পরেই তো আসলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আছে শিক্ষকরা। সবশেষে আমরা প্রফেশনাল যারা আছি, মেন্টাল হেলথ প্রফেশনাল, আমাদেরই আসলে দায়িত্ব আমাদের সন্তানদেরকে এভাবে তৈরি করা, তার জন্য সাইবার স্পেসের সঠিক দিকটা নিজেদের জীবনে ব্যবহার করে এবং খারাপ দিকটা যেন অ্যাভয়েড করার চেষ্টা করে। থ্যাংক ইউ ফারজানা। ধন্যবাদ ম্যামকে আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য যে ইতিবাচক দিকগুলো কি কি এবং নেতিবাচক দিকগুলো কি কি এবং প্রতিকূল এটাকে ব্যবহার করছে। তো আমরা
আসলে সাইবার স্পেসকে ব্যবহার করে বর্তমানে আমাদের মানুষ স্কুল সাইকোলজি সোসাইটির ফেসবুক পেজে আমাদের একটি কাউন্সেলিং সার্ভিস চালু আছে, ফ্রি কাউন্সেলিং সার্ভিস। তো আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা আমাদেরকে শেয়ার করতে পারেন এবং আমাদের ফ্রি কাউন্সেলিং সার্ভিস পেতে পারেন। এটাও একটা সাইবার স্পেস ইতিবাচক ব্যবহার আমার মনে হয়। তো আমি মমতা সুলতানা ম্যামের কাছে জানতে চাই এবার যে সাইবার স্পেসের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে জানলে আমরা ভাবলাম জাকিয়া ম্যাম যেরকম আমাদের বলেছেন যে ইতিবাচক দিকগুলো এবং নেতিবাচক দিকগুলো কি কি। তো আমার মনে হয় যে তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে যে ইতিবাচক বা নেতিবাচক ব্যবহারের পেছনে মানুষের কি ধরনের মানসিকতা কাজ করে। তো আমি ম্যামের কাছে একটু জানতে চাই যে আসলে এই তথ্যগুলো কিভাবে সম্পর্কিত এই ব্যবহারের সাথে, সাইবার স্পেসের ব্যবহারের সাথে। ধন্যবাদ ফারজানা তোর প্রশ্নের জন্য। আচ্ছা, সাইকোলজিক্যাল অনেক থিওরি আছে যেগুলো আমাদের সাইবার স্পেস বিহেভিয়ার গুলোকে ব্যাখ্যা করতে পারে। ধন্যবাদ জাকিয়া রহমানকে, খুব সুন্দর করে ও সাইবার স্পেসের যে ইতিবাচক ব্যবহার এবং নেতিবাচক ব্যবহারগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করলো। তো আমি কিছু সাইকোলজিক্যাল থিওরি এখানে আমি বলবো যে এই যে ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোকে ব্যাখ্যা করবে। প্রথমেই যদি বলি যে পার্সোনালিটি থিওরি, যে আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে যে থিওরি আছে, আমরা জানি যে ব্যক্তিত্বের আমাদের দুটো ফ্যাক্টর আছে, একটা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, অন্যটি হচ্ছে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। তো আমরা জানি যে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল হচ্ছে যে মানুষ তার যে বিহেভিয়ার এবং তার সাথে ঘটা যে ইভেন্টগুলো হয়, তো সেইগুলোকে ইন্টারনাল ফ্যাক্টর দ্বারা ব্যাখ্যা করে। যেমন সে তার নিজের এফোর্ট বা তার অ্যাবিলিটি দ্বারা এগুলোকে ব্যাখ্যা করে। এবং এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল যাদের হাই থাকে তারা হচ্ছে তার যে বিহেভিয়ার এবং তার সাথে ঘটা যে ইভেন্টগুলো সেগুলোকে তারা এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা ব্যাখ্যা করে। যেমন ভাগ্য, তারপরে পরিস্থিতি বা তার পরিবেশ, কিংবা কাজটা কঠিন, মানে এরকম করে সে এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা তার বিহেভিয়ারকে ব্যাখ্যা করে। তো গবেষণায় দেখা গেছে যে যারা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে যারা যাদের হাই ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সাইবার স্পেস ব্যবহার, ইন্টারনেট ব্যবহারটাকে তারা কন্ট্রোল করতে পারে। এবং তাদের মধ্যে ডিপ্রেশনের যে সিমটমস গুলো, তারপরে রেস্টলেসনেস এর যে সিমটমস গুলো, এগুলো কম দেখা যায়। কিন্তু যারা এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, যাদের এটা হাই থাকে, তাদের ক্ষেত্রে ইন্টারনেট বা সাইবার স্পেস মিসইউজ করার একটা টেন্ডেন্সি থাকে এবং তাদের মানে নিয়ন্ত্রণে থাকে না। এটা ছিল পার্সোনালিটি থিওরি, যেখান থেকে আমরা সাইবার স্পেস বিহেভিয়ারটাকে ব্যাখ্যা করতে পারি। এরপরে যদি বলি ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি, অর্থাৎ যদি বাংলায় বলি যে ব্যবহার এবং পরিতৃপ্তি তত্ত্ব। তো এই তথ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের কিছু চাহিদা থাকে, কিছু আগ্রহ থাকে, কিছু লক্ষ্য থাকে যেগুলো সে পূরণ করতে চায় তার সন্তুষ্টি অর্জনের জন্য। তো বর্তমানে সাইবার স্পেস বা ইন্টারনেট খুবই সহজলভ্য একটা বিষয়। তো এই ইন্টারনেট বা সাইবার স্পেস ব্যবহার করে মানুষ এই তার যে আগ্রহ বা লক্ষ্যগুলো পূরণ করতে পারে। তো এই থিওরি অনুযায়ী 4টা ডাইমেনশন আছে মানুষের। প্রথমটা হচ্ছে পার্টিসিপেটিং ইন ভার্চুয়াল কমিউনিটি, অর্থাৎ ভার্চুয়াল কমিউনিটিতে অংশগ্রহণ একটা চাহিদা হতে পারে। তো যাদের মধ্যে এই চাহিদাটা থাকে তাদের দেখা যায় যে তারা তাদের যে কাছের মানুষ বা তাদের যে বন্ধু বান্ধব ওদের সাথে বেশি যোগাযোগ করতে চায় এবং ঘন ঘন যোগাযোগ করতে চায়। তো এক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইনস্টাগ্রাম, এগুলো তারা ব্যবহার করে। এবং তাদের ক্ষেত্রে তারা যখন যদি ওয়ার্ক প্লেসে থেকে থাকে এবং ওয়ার্ক প্লেসেও তারা এই কাজগুলো করে থাকে। তারপরে 2 নম্বর ডাইমেনশন যেটা, যে ডিজায়ার ফর প্লিজিং অ্যাস্থেটিক্স, যদি বাংলায় বলি যে নন্দন তাত্ত্বিক সন্তুষ্টের আকাঙ্ক্ষা। মানে যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে, এই নিডটা থাকে, তাদের দেখা যায় যে তারা ঘন ঘন তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে, তাদের সেলফ প্রেজেন্টেশনটা বেশি থাকে। তারা দেখা যাচ্ছে তারা তাদের কম্পিউটারে যে স্ক্রিন সেটা চেঞ্জ করে ঘন ঘন, হতে পারে যে মোবাইলের ওয়ালপেপার চেঞ্জ করে। তারা যতটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় এই টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি থাকে। তারপর তার 3 নম্বর ডাইমেনশন হচ্ছে ডাইভার্সন অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডাইমেনশন, অর্থাৎ পরিবর্তন ও বিনোদনমূলক আকাঙ্ক্ষা। যাদের মধ্যে এই নিড বা এই ইন্টারেস্টটা থাকে তারা দেখা যায় যে অনলাইনে ভিডিও দেখতে পছন্দ করে, অনলাইনে গান শুনতে পছন্দ করে, ভিডিও গেমস খেলতে পছন্দ করে, সেই সাথে অনলাইন শপিং করতেও পছন্দ করে। তো যাদের এই নিডটা বেশি থাকে তাদের মধ্যেও দেখা গেছে যে ইন্টারনেট অ্যাবিউজ করার একটা প্রবণতা আছে। 4 নম্বর ডাইমেনশন যেটা মেইনটেইনিং রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক বজায় রাখা।
যাদের মধ্যে এই ডাইমেনশন এই নিডটা বেশি থাকে তারা দেখা যায় যে ফ্রেন্ডস বা ফ্যামিলি এদের সাথে ঘন ঘন যোগাযোগ করে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো, ইমেল ব্যবহার করে, এবং এদের মধ্যে দেখা গেছে যে তারা যখন কাজে থাকে, ওয়ার্ক প্লেস থাকে, তখনও তারা এই যোগাযোগটা বজায় রাখে। এর পরের থিওরি সেলফ ডিটারমিনেশন থিওরি। এখানেও এই থিওরিতেও বলা হয়েছে যে মানুষের ৩ রকমের চাহিদা থাকে। রিলেটেডনেস মানে সম্পর্কিততা, কম্পিটেন্সি মানে কর্মদক্ষতা, এবং অটোনমি স্বায়ত্তশাসন। এই ৩টা মানুষের চাহিদা থাকে, এবং আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কিভাবে এই চাহিদাগুলো তারা সাইবার স্পেসে পূরণ করে। যেমন যারা অনলাইন গেম খেলে, তারা গেম খেলার ক্ষেত্রে তারা অন্যান্য প্লেয়ারদের সাথে যোগাযোগ করে। তো এই যোগাযোগের মাধ্যমে তার এই রিলেটেডনেস যে নিডটা সেটা ফুলফিল করতে পারে সে। এবং তারপরে যদি বলি যে সে যে বিভিন্ন গেমের মধ্যে যে সে লেভেলগুলো ফুলফিল করতেছে, এক লেভেল থেকে আরেক লেভেলে যাচ্ছে, এটার মাধ্যমে সে তার কম্পিটেন্সি মানে কর্মদক্ষতা সে এই নিডটা ফুলফিল করে। এবং তারপরে যদি অটোনমি বলি, যে এখানে সে যে গেমের মধ্যে সে নিজের ক্যারেক্টার চুজ করতেছে, তারপরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতেছে, এগুলো তার অটোনমি নিডটাকে ফুলফিল করে। এটা ছিল সেলফ ডিটারমিনেশন থিওরি অনুযায়ী। তারপর যদি বলি কগনিটিভ বিহেভিয়ার মডেল, এই থিওরি অনুযায়ী দেখা যায় যে যাদের মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই সিমটমস গুলো থেকে থাকে, তাদের মধ্যে প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ বা ইন্টারনেট অ্যাবিউজ পরিমাণ বেশি দেখা যায়। এবং এটা উল্টোটাও হয়, যারা প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ করে বা ওভার ইউজ করে, তাদের মধ্যেও ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সিমটমস গুলো দেখা যায়। তো এটা মূলত হয় এই থিওরি অনুযায়ী, এটা হওয়ার কারণটা হচ্ছে তাদের হয়তো কোনো নিড যেটা ফুলফিল হয় না, তো যার কারণে তারা ইন্টারনেটটাকে বেশি ইউজ করে। যেমন যদি এক্সাম্পল হিসেবে বলি, যে যারা ফেস টু ফেস কমিউনিকেশনকে ভয় পায়, বা যারা তাদের এই ফেস টু ফেস কমিউনিকেশন স্কিলটা দুর্বল থাকে, তো তারা কি করে যে তাদের এই যে চাহিদা, তাদের এই নিডটা তারা অনলাইনের মাধ্যমে ফুলফিল করতে চায়, সেখানে তাদেরকে ফেস টু ফেস দেখা যায় না। তো এভাবে তারা তাদের এই নিডটাকে পূরণ করে, এবং কখনো কখনো এই নিডটা পূরণ করতে গিয়ে তারা এটা ওভার ইউজ করে ফেলে। এটা ছিল কগনিটিভ বিহেভিয়ার মডেলিং যে এই ব্যাখ্যাটা। এরপরে মোস্ট ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে ফ্রয়েডের যে সাইকোডাইনামিক থিওরি। এখান থেকেও আমরা আমাদের সাইবার স্পেস বিহেভিয়ারটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন ফ্রয়েডের যে থিওরি, সেখানে বলা আছে যে আমরা আমাদের আনকনশিয়াস মাইন্ডের যে বিভিন্ন নিড গুলো থেকে থাকে, সেই নিড গুলো আমাদের স্বপ্নের মাধ্যমে বা কখনো ভুলবশত মানে স্লিপ অফ টাং যেটা আমরা বলি, সেভাবে প্রকাশ পেয়ে থাকে। তো ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু মানুষ তার এই নিড গুলোকে খুব সহজেই পূরণ করতে পারে। যেমন জাকির রহমান যেটা বললো যে অনেক নেতিবাচক ব্যবহার হচ্ছে, যেমন সাইবার স্টকিং হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, একই মানুষ বিভিন্ন নাম দিয়ে আইডি খুলছে। তো এটা কেন হয় যে একটা মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন নামে মাল্টিপল পার্সোনালিটি তৈরি মানে বিভিন্ন আইডি তৈরি করছে, যেটা তার মাল্টিপল পার্সোনালিটি যে নিড সেটা সে ফুলফিল করছে। দেখা যাচ্ছে যে একটা ছেলে হয়েও সে মেয়ের আইডি ব্যবহার করছে বা মেয়ের আইডি খুলতেছে, আবার মেয়েদের ক্ষেত্রেও তাই, যে সে মেয়ে হয়েও ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। তো এটা ফ্রয়েডের মতে যে এই আনকনশিয়াস মাইন্ডের ইচ্ছাগুলো কিন্তু তার বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে। যেহেতু ইন্টারনেট এখন অনেক সহজেই ব্যবহার করা যায় এবং অনেক সহজলভ্য একটা বিষয়, তো এর মাধ্যমে সে তার এই নিডগুলোকে ফুলফিল করতে পারতেছে। এরপর যদি বলি যে ডিফেন্স মেকানিজমের কথা, সেখানে বলা হচ্ছে যে মানুষ তার যে বাস্তব জীবনের যে দুঃখ কষ্ট সেগুলো ভুলে থাকার জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারে বা সাইবার স্পেস ব্যবহার করতে পারে, সেখানে সে নিজেকে হ্যাপি, সে ভালো আছে এরকম শো করে। আবার অনেক সময় সে কোনো একটা ভুল কাজ করেছে, হ্যাঁ, সে কোনো একটা দোষ করেছে, এটাকে সে বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করে সেটাকে সে রেশনালাইজ করে বা যৌক্তিক কারণ হিসেবে দেখে। লাস্টলি আমি যে থিওরির কথা বলবো সেটা হচ্ছে স্পেস ট্রানজিশন থিওরি। এখানে মূলত সাইবার যে ক্রাইম গুলো হয় সেটার ব্যাখ্যা করে। যেমন সাইবার স্পেসের যে বৈশিষ্ট্যগুলো, যেমন এখানে খুব সহজে একজন মানুষের আইডেন্টিটি গোপন রাখা যায়, তার লোকেশনটাকে গোপন রাখা যায়। তো এই যে সাইবার স্পেসের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে সাইবার ক্রাইমটাকে বেশি করে প্রভাবিত করে। তো দেখা যায় যে যারা সাইবার স্পেস ক্রিমিনাল, তারা যতটা না তারা বাস্তবে যেরকম তারা তাদের সোশ্যাল স্ট্যাটাস নিয়ে যত চিন্তিত থাকে বা কনসার্ন থাকে, কিন্তু সাইবার স্পেসে তারা তাদের যে অ্যাকচুয়াল আইডেন্টিটি সেটা নিয়ে তারা কনসার্ন থাকে না। এটা তাদের একটা ক্রাইম করতে তাদের উদ্বুদ্ধ করে। এবং দেখা যায় যে নর্মাল যে ক্রাইমগুলো হয়,
বাস্তব জীবনে, সেখানে অপরাধীকে যতটা সহজে আইডেন্টিফাই করা সম্ভব, সাইবারের যে ক্রাইমগুলো হয় সেই ব্যক্তিকে বা তার লোকেশনকে আইডেন্টিফাই করা কিন্তু কঠিন। এটা অবশ্যই এই যে সাইবার স্পেসের যে বৈশিষ্ট্য তার কারণেই এরকম হয়ে থাকে। তো আরো অনেক থিওরি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা থিওরি আমি ব্যাখ্যা করলাম যে আমাদের সাইবার স্পেস বিহেভিয়ারের যে ইতিবাচক এবং নেতিবাচক যে বিহেভিয়ার গুলো আমরা করে থাকি সেগুলোকে এই উল্লেখযোগ্য কয়েকটি থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যামকে। ম্যাম আমাদেরকে তথ্যগুলো সম্পর্কে জানালেন, সাইবার স্পেস ব্যবহারের পেছনে আসলে কোন কোন তথ্য কাজ করে। তো তথ্য সম্পর্কে জানতে আমাদের বরাবরই এটা একটা আগ্রহের বিষয় যে আমরা কোনো একটা জিনিস ব্যবহার করলে সেটার পেছনে আমাদের কি কি তথ্য কাজ করছে। তো এখন আমি কামালউদ্দিন স্যারের কাছে যাব। স্যার, ম্যাম আমাদেরকে তথ্যগুলো সম্পর্কে বললেন, আমরা এটা সম্পর্কে জানলাম। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা এই নেতিবাচক ব্যবহারটা করছে তাদের মানসিকতাটা কিরকম হয়, বা এই যে তাদের তারা সাইবার বুলিং বা সাইবার ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে, তো এগুলোর পেছনে তাদের পরিবারের কি কোনো ভূমিকা আছে? তাদের মা বাবা, তাদের যে আপব্রিঙ্গিংটা, তাদের বেড়ে ওঠা, তাদের পারিপার্শ্বিক অবস্থা, এগুলো কিভাবে প্রভাব ফেলে তাদের মানসিকতার উপর? ধন্যবাদ ফারজানা। আমার আগের দুজন ম্যাডাম এই সাইবার স্পেসের কল্যাণে অনেক কিছু কিন্তু বলে গেলেন এবং বেশ ভালোভাবেই বিভিন্ন থিওরির কথাও বললেন। তো মমতাজ অনেকগুলো থিওরি বলছে, একটা থিওরি হয়তো বলতে ভুলে গেছিল, এরিকসনের থিওরি। এরিকসনের থিওরি অনুযায়ী পঞ্চম স্টেজটা হচ্ছে কনফিউশন এবং আইডেন্টিটি। এই সময়ে যারা টিনেজার তাদের আসলে একটা আইডেন্টিটি ক্রাইসিস দেখা দেয়। সেই সব টিনেজাররাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ফেসবুক কিংবা মেসেঞ্জার এইসব গ্রুপে যুক্ত হয়ে তাদের আইডেন্টিটি ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য তাদের মতো যারা সমমনা তাদের সাথে যুক্ত হয়। তো দেখা গেল নিজের আইডেন্টিটি ক্রাইসিস আছে, আর একজনকে সে আবার খুঁজে পেল যার একই রকমের সমস্যা আছে। তো একই রকমের সমস্যাগ্রস্ত টিনেজাররা একসাথে হলে এর বিপত্তি আছে বেশি। বিপত্তিটা এরকম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমরা অনেক সময় দেখা যায় ফেসবুকে যে কোনো জিনিস দিলেই সেটা আমরা আন্দাজে লাইক দিই। আমি অনেককে দেখছি যে বাবা মারা গেছে, সেটা দিছে না বুঝে লাইক দিয়ে দিছে, মনে হচ্ছে যে এইটা একটা ভালো কাজ ছিল, আসলে তো সে না বুঝে দিছে। এখন না বুঝে সে দিল, তার কোনো অসুবিধা হলো না, কিন্তু যার জন্য দিল তার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। কিভাবে? আমরা অনেক সময় দেখা যায় এমন একটা পোশাক পরে একটা ফেসবুকে পোস্ট করলাম যেটা আসলে সোশ্যালি ডিজায়ারেবল না, কিন্তু যারা আমরা আমাদের মতো বন্ধু বান্ধব আছি তারা ওখানে লাইক দিলাম। এই লাইক দেওয়াটা সাইকোলজির ভাষায় হলো রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে সেটাকে পুরস্কার হিসাবে নিল, ও ভালোই তো, আমি যেভাবে আছি সেটাকে তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। এরপর তার মধ্যে এই কাজ ভবিষ্যতে করার সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যায়। এই যে ফেসবুককে জুডিশিয়াসলি ইউজ না করে আমরা যে যার মতো করে লাইক ডিসলাইক, ডিসলাইক আমরা কমই দিই, ডিসলাইক দেওয়ার দরকারও নাই, কিন্তু যেটা আমার ভালো লাগে না সেটা আমি চুপ থাকতে পারি, আমি কোনো রকমের মতামত দিব না। কিন্তু এই যে ঢালাওভাবে রিনফোর্সমেন্ট দিলে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর পারিবারিক কাঠামোর কথা যদি বলি, আমাদের একজন নিউরো সায়েন্টিস্ট আমাদের বাংলাদেশে একবার আসছিলেন, বক্তৃতা দিছিলেন, তখন তার কথাকে আমি যদি ইন্টারপ্রেট করি তাহলে এরকম দাঁড়ায়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত, মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত, মানুষ মনে মনে যা ভাবে তার যদি সিকি ভাগ প্রকাশিত হতো। তার মানে কি, বেশিরভাগ লোক ভিতরে যা ভাবে সামাজিক কারণে সেটা প্রকাশ করে না। যদি তাই হয় তাহলে যেই মাধ্যমে গেলে তার এটা প্রকাশ করতে কোনো বাধা নাই সেখানে সে প্রকাশ করবে। এবং এখানে পারিবারিক কাঠামোর কথাই বলি, শিক্ষার কথাই বলি, হিউম্যান নেচার কিন্তু বেসিক্যালি একটু ভালো মন্দ মেলানো। তো ভালো মন্দ মেলানোটা ডিপেন্ড করে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে। পরিবেশ যদি অনুকূলে হয় তাহলে সে তার যা যা সম্ভাবনা আছে সবকিছুর বিকাশ ঘটায়, সেটা মন্দ দিকেই হোক আর ভালো দিকেই হোক। এখন প্রশ্ন দাঁড়ায় যে এই পরিবারের উপরে আমরা কতটা চাপ সৃষ্টি করব এই থিওরি দিয়ে। কারণ বর্তমান সময়ে একজন শিশু বা একজন ছেলে বা মেয়ে পরিবারের সাথে কতটা যুক্ত থাকতেছে। বাবা মা দুইজন কর্মক্ষেত্রে,
কোনো একজন হোম মেকারের সাথে কিংবা একজন হাউসমেটের সাথে থাকতেছে, স্কুলে যাচ্ছে, কোচিং সেন্টারে যাচ্ছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডে পড়ে থাকতেছে। কাজেই তার যে বিকাশ, তার যে গ্রো, সেগুলোতে কিন্তু রোল মডেলিং হিসেবে বাবা মার ভূমিকা খুব একটা নাই। বরং ফেসবুক মেসেঞ্জার সহ নানান মাধ্যমে সে যা দেখে, সেখান থেকেই সে একজনকে মডেল মনে করে, সেইভাবেই তাকে সে দেখতে চায় এবং সেইভাবেই সে তৈরি হতে থাকে। ফলে তার বিহেভিয়ারের মডেলিং এর ক্ষেত্রে বান্দুরার যে থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি, সেটা কিন্তু অনেকটাই কার্যকরী। কতটা সে বাবা মার দ্বারা প্রভাবিত, কতটা ফেসবুক লাইভ দ্বারা প্রভাবিত, কতটা সমবয়সী দ্বারা প্রভাবিত, সেটা নিরূপণ করা বড় কঠিন। তবে এটা ঠিক, আমরা সব রকমের থিওরি থেকেই জানি যে ফাউন্ডেশন যদি মজবুত হয়, ব্যক্তিত্বের কাঠামো যদি সুঠাম হয়, তাহলে বড় হলেও সেগুলো সেইভাবেই থাকে। এখন ব্যক্তিত্বের কাঠামো তো নির্ভর করে আবার সেই বাবা মার টাইম দেয়া, কোয়ালিটি টাইমের উপরে, কিভাবে ইন্টারাকশন করে। এটা একটা ভিসাদ সাইকেলও বটে, দুষ্ট চক্র। কিরকম? যেই বাবা মা নিজেই কিন্তু বাবা মার ভালোবাসা ভালো মতো পায় না, যে বাবা মা নিজেই কিন্তু তার বাবা মার কাছ থেকে কিভাবে বড় হবে সেটা শিখে নেয়, সে কিন্তু ওই একই জিনিস তার সন্তানের ক্ষেত্রেও প্রয়োগ করে। ফলে এই চক্র কিন্তু চলতেই থাকে। অতএব এখানে আমরা পরিপূর্ণভাবে যদি বাচ্চার বা শিশুর বা কিশোরদের আচার আচরণকে বাবা মার দ্বারা ব্যাখ্যা করি, পুরোপুরি ব্যাখ্যা করা হয়তো এখনকার সময়ের জন্য ঠিক হবে না। এটা আগে ঠিক ছিল, কারণ তখন এক্সক্লুসিভলি সন্তানরা বড় হইতো অনেকটাই পরিবারের মধ্য দিয়া। সেখানে বাবা মা কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলিতে যারা থাকতো, ফুপু চাচা খালা খালু, সেগুলো কিন্তু এখন নাই। ফলে এই সন্তানের যে ব্যক্তিত্বের কাঠামো গড়ে উঠতেছে, সেখানে অনেক রকমের এজেন্ট বা মাধ্যমের প্রভাব থাকে। অতএব আমি মনে করি সন্তানদের এই সাইবার স্পেস ব্যবহারের ক্ষেত্রে আমাদের সমাজের সবাইকেই সচেতন হতে হবে, এবং আমি সবাইকে আহ্বান করব এই বিষয় সম্পর্কে যেন আসলে বাবা মাকেও পরিষ্কার ধারণা দেওয়া দরকার। এবং আমি মনে করি আমাদের যারা স্কুল সাইকোলজিস্টরা অনলাইনে অনেক সার্ভিস দিয়ে থাকে, তারাও এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বাবা মার সাথে কথা বলতে পারে, কারণ অনেক সমস্যার উৎপত্তি কিন্তু এই সাইবার স্পেস। তবে এই কথা সত্য যে সাইবার স্পেস উৎপত্তি হলো আমাদের যে ফিজিক্যাল স্পেস, সেটার সাথে যদি সাইবার স্পেসকে যুক্ত করি, তাহলে এটা আমাদের জন্য কোনো অংশেই কিন্তু আশীর্বাদ ছাড়া অভিশাপের কিছু না। তবে ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে, এবং এগুলোর নিয়ম কানুন জেনে শুনে বুঝে এবং কোন বয়সে করা উচিত। বাংলাদেশে সাইবার স্পেস সম্পর্কে কোনো আইন আছে কিনা আমি জানি না, তবে 18 বছরের আগে এই সাইবার স্পেসের ব্যবহার করতে দেওয়া উচিত না। এবং আমি প্রস্তাব করতে চাই, প্রত্যেকের একটা ন্যাশনাল আইডি নাম্বার আছে, সেই ন্যাশনাল আইডি নাম্বার ইউজ করে যদি সাইবার স্পেসে যুক্ত হতো, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু একটু চিন্তা করতাম যে আমি যদি কোনো উল্টাপাল্টা করি, আমি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আমাকে কিন্তু ধরার জন্য যথেষ্ট মেকানিজম রাষ্ট্রের কিংবা প্রশাসন যন্ত্রের কাছে আছে। সেই ক্ষেত্রে আমরা আরো বেশি সিকিউরিটির সাথে সাইবার স্পেসকে সুন্দর মতো ব্যবহার করতে পারবো। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, যত রকমের নেতিবাচক বিষয়ই আজকে আমরা আলোচনায় নিয়ে আসি না কেন, সাইবার স্পেসের কল্যাণে গত 4 মাসে আমি অন্তত 50টা সেমিনারে অংশগ্রহণ করছি। 50টা সেমিনারের মধ্যে অন্তত 10 জায়গায় আমি বক্তৃতা রাখছি ইন্টারন্যাশনালি। দেশের মধ্যে আমরা বাংলাদেশ সাইকোলজিক্যাল স্কুল সাইকোলজি সোসাইটি থেকে অনেকগুলো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি, অনেকগুলো ওয়েবিনার অ্যারেঞ্জ করছি। বাংলাদেশ সাইকোমেট্রিক সোসাইটির পক্ষ থেকেও আমরা ধারাবাহিকভাবে অনেক রকমের সেমিনার করে যাচ্ছি, এবং যেখানে দেশ বিদেশের 100, 200, 300 পার্টিসিপেন্ট যুক্ত হয়, এবং অনেক নামি দামি স্পিকারকে আমরা এই সাইবার স্পেসের মাধ্যমে কল্যাণে জানতে পারি। ফলে আমি মনে করি সাইবার স্পেসটাকে সুন্দরভাবে ব্যবহার করা আমাদেরই দায়িত্ব, এবং এটাকে আরো কিভাবে সুন্দরভাবে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায়, সেই জায়গাতে আমরা যদি, আমি মনে করি সাইকোলজিস্ট হিসেবে আমাদের কাছ থেকে নীতি নির্ধারকরা যদি মতামত জানতে চান, আমরা অবশ্যই মতামত দিতে পারি যে এর সুফলও যেমন আছে, কুফলও মারাত্মক। যেটা আমার ইতিপূর্বে 2জন সহকর্মী বলে গেছেন, তারা এই বিষয়ে আমার সাথে কিন্তু গবেষণা করছেন ইন্টারনেট এডিকশন নিয়ে, সাইবার বুলিং নিয়ে, সাইবার ভিক্টিমাইজেশন নিয়ে। সেখানে দেখা গেছে যে একজনের সোশ্যাল ইমোশন রেগুলেশন যত ভালো, সাইবার স্পেসে তার ভিক্টিমাইজেশন কিংবা বুলিং করা সেটা কিন্তু ততটাই কম। ফলে আমাদের এই গবেষণার ফলাফলও আমাদের কর্তৃপক্ষ কিংবা যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে আমরা শেয়ার করলে
আমরা সাইবার স্পেসকে অনেক সুন্দর একটা স্পেস হিসাবে ব্যবহার করতে পারবো। কোনো অবস্থাতেই এই স্পেস আমি মনে করি না যে ক্ষতির কারণ হবে, যদি আমরা সুন্দরভাবে সুস্থভাবে সব স্পেসকেই ব্যবহার করতে পারি। ধন্যবাদ ফারজানা। স্যারকে, স্যার আমাদেরকে বললেন যে সন্তানদেরকে কিভাবে হচ্ছে সাইবার স্পেস সম্পর্কে সঠিকভাবে ব্যবহার করা শেখানো যায়। আমাদের অডিয়েন্সের মধ্যে যদি কোনো বাবা মা থেকে থাকে তাহলে তারা, আমি আশা করছি যে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারবে যে তাদের কিভাবে সাইবার স্পেস বাচ্চাদেরকে ব্যবহার করতে দেওয়া উচিত, শিশুদেরকে। তো এছাড়াও আপনাদের যদি আরো কোনো সমস্যা সম্পর্কে জানার থাকে সময়ে কমেন্ট করতে পারেন, এবং এছাড়াও আমাদের আমি এখন জাকির রহমান ম্যামের কাছে যাচ্ছি। ম্যামের কাছে জানতে চাচ্ছি এই যে নেতিবাচক ব্যবহার বা ইতিবাচক ব্যবহারগুলো সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। তো এই ইতিবাচক এবং নেতিবাচক ব্যবহারগুলো রোধ করার জন্য সামগ্রিকভাবে আমাদের স্কুল সাইকোলজিস্টের কি ভূমিকা রয়েছে, বা আমরা হচ্ছে কিভাবে তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আরো জানাতে পারি, সচেতন করতে পারি, সামগ্রিকভাবে আমরা কি ভূমিকা রয়েছে। আচ্ছা ফারজানা, আমার তোমাকে শুনতে একটু অসুবিধা হচ্ছিল নেটওয়ার্কের সমস্যার কারণে, তবে মনে হয় তুমি যে প্রশ্ন করেছিলে সম্ভবত স্কুল সাইকোলজিস্টের রোল সম্পর্কে, তাই তো ফারজানা? স্কুল সাইকোলজিস্টরা আসলে কিরকম ভূমিকা পালন করতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিক বুঝেছি। হ্যাঁ আসলে আমি এর আগে তুমি আগে যে প্রশ্নটা আমাকে করেছিল ওখানে আমি বলছিলাম যে সাইবার স্পেসটা আসলে ব্যবহারকারীর উপরে নির্ভর করে যে আমরা কেমন করে ব্যবহার করব, আর ব্যবহারটা কেমন হবে অবশ্যই ব্যবহারকারীর ব্যাকগ্রাউন্ডও এখানে জড়িত। যেমনটা স্যার বলছিলেন যে পারিবারিক একটা কাঠামো অবশ্যই এখানে প্রভাব ফেলে, এবং এখানে স্কুল তার সাথে সাথে স্কুল সাইকোলজিস্ট, প্রফেশনাল সাইকোলজিস্ট যারা, তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। স্কুল সাইকোলজিস্ট আমি নিজেই, তো সেক্ষেত্রে আমি স্কুল সাইকোলজিস্টের রোল নিয়ে যদি একটু ভূমিকা করি, স্কুল সাইকোলজিস্টের রোল কিন্তু অ্যাসেসমেন্ট, প্রিভেনশন, ইন্টারভেনশন তিনটাই খুবই গুরুত্বপূর্ণ রোল। এর বাইরে আরো আছে, তবে গুরুত্বপূর্ণ তিনটা রোল হচ্ছে অ্যাসেসমেন্ট করা, প্রিভেনশন করা এবং ইন্টারভেনশন দেয়া। তো স্কুল সাইকোলজিস্টরা মূলত কাজ করেন সব বয়সী লার্নারদেরকে নিয়ে, লার্নার অফ অল এজেস, কিন্তু মেইন ফোকাস থাকে সাধারণত স্কুল কলেজ যারা যায় এ ধরনের লার্নার, এ বয়সী লার্নার 18 বছর বয়স পর্যন্ত যাদের আর কি বয়স, তাদেরকে বিশেষভাবে ফোকাস দেওয়া হয় তাদের মেন্টাল হেলথ এবং আলাদা ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যুস নিয়ে। তো তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সাইবার স্পেসে তাদের আচরণটা। তো সেক্ষেত্রে স্কুল সাইকোলজিস্টের গুরুত্বপূর্ণ রোল এই তিন ভাবে আসতে পারে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও আসতে পারে, প্রিভেনশনের ক্ষেত্রেও আসতে পারে, এবং বিভিন্ন সমস্যা যেগুলো উদ্ভূত হয় তাদের ব্যবহার কেন্দ্রিক বা তাদের ডেইলি অ্যাক্টিভিটি কেন্দ্রিক, সেক্ষেত্রে ইন্টারভেনশনের প্রয়োজন হলে স্কুল সাইকোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন কিভাবে করতে পারে সেটা যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমনটা এর আগে কামালউদ্দিন স্যার বলে গেছেন যে একটা মানুষ সাইবার স্পেস ব্যবহারের ক্ষেত্রে কেমন আচরণ করবে সেটা তার পারিপার্শ্বিকতা কিন্তু অনেক সময় প্রভাব ফেলে। সে তার চাইল্ডহুডে কেমন এক্সপিরিয়েন্স লাভ করছিল, অথবা যে বাচ্চাটা এখন ওই চাইল্ডহুডের মধ্যে দিয়ে যাচ্ছে সে তার পরিবার থেকে কেমন ট্রিটমেন্ট পায়, তার বাবা মা তাকে একসেপ্ট করে নাকি তাকে রিজেক্ট করে, তার সাথে আসলে কেমন সেন্সিটিভিটি দেখায়, তাকে আসলে কিভাবে বড় করছে, তাদের আচরণটা কেমন সেই বাচ্চার সাথে, বাচ্চা তার বাবা মার কাছ থেকে যথেষ্ট কোয়ালিটি টাইম, আমরা যেটা বলি, যেটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিটি টাইম পাচ্ছে কিনা, বাবা মার কাছ থেকে ওয়ার্মথ পাচ্ছে কিনা, তাদের ট্রাস্ট পাচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে একটা বাচ্চার উপর যে প্রভাবটা পড়ে এটা কিন্তু বাচ্চা সাইবার স্পেসে কেমন ব্যবহার করছে সেই জিনিসটাকে নির্ধারণ করে। সেক্ষেত্রে স্কুল সাইকোলজিস্টরা যদি অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারে এটা একটা বাচ্চা এদিকে যাচ্ছে, সাইবার স্পেসে অ্যাবিউসিভ আচরণ করার দিকে যাচ্ছে অথবা অ্যাবিউসের শিকার হওয়ার দিকে যাচ্ছে, অ্যাসেসমেন্টের মাধ্যমে তারা যদি সেটা জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা ইন্টারভেনশনে যাওয়ার আগে কিন্তু প্রিভেনশনের দিকে যেতে পারি। আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো যে একটা বাচ্চা আসলে এরকম ভালনারেবল অবস্থায় আছে, তাদেরকে আমরা বিভিন্ন প্রিভেন্টিভ মেজারের মাধ্যমে ওই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারি। সেক্ষেত্রে হতে পারে যে আমরা তাদেরকে, যেমনটা স্যার বলছিলেন, যে আমরা রিসার্চ করেছিলাম স্যারের সাথে সাইবার ভিক্টিমাইজেশন, সাইবার এগ্রেশন নিয়ে এবং তার সাথে ইমোশন রেগুলেশনের কেমন সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে যাদের ইমোশন রেগুলেশন সিস্টেমটা ভালো, আর যারা ইমোশনটাকে নিজেদের মতো করে সময় উপযোগী ভাবে ইমোশনটাকে রেগুলেট করতে পারে, তাদের অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারে, স্ট্রেস ম্যানেজ করতে পারে,
তারা বিভিন্ন সিচুয়েশনকে বারবার করে রিঅ্যাপ্রাইজ করে সেটা ভালো দিক এবং খারাপ দিক নিজে বুঝতে পারে, তাদের হেলদি ওয়েতে অ্যাঙ্গার এক্সপ্রেস করতে পারে। এই ধরনের ইমোশনাল রেগুলেশন বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো যদি তাদের ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু একটা বাচ্চা বিভিন্ন ধরনের বৈরী পরিস্থিতিতে থাকলেও এ ধরনের অ্যাবিউসিভ আচরণ নাও করতে পারে। তো সেক্ষেত্রে স্কুল সাইকোলজিস্টরা সেই বাচ্চাদেরকে বা স্কুল গোয়িং যারা আছে, টিনেজার হতে পারে, যে কোনো বয়সী লোকজন হতে পারে, তাদেরকে স্কুল সাইকোলজিস্টরা শেখাতে পারে যে কিভাবে ইমোশনাল রেগুলেশনটা করা যায়। বিভিন্ন টেকনিক্স থাকতে পারে, সেগুলো স্কুল সাইকোলজিস্টরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে, যেটা স্কুল সাইকোলজিস্টদের রোল হিসেবে আমরা যদি বলি কনসালটেশনের মাধ্যমে এই জিনিসগুলো স্কুল সাইকোলজিস্ট শেখাতে পারে। এবং তার পরবর্তীতে যদি ইন্টারভেনশনের কথা বলি, ইন্টারভেনশন যখন আমরা দেখছি যে একটা বাচ্চা অলরেডি এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে যে সে ভিক্টিমাইজড হচ্ছে, অথবা সে আরেকজনকে ভিক্টিমাইজ করছে, বুলি করছে, বা সাইবার ওয়ার্ল্ডে ক্রাইম করছে, অথবা সাইবারে অ্যাডিকশনের কারণে তার বিভিন্ন ধরনের সিমটম দেখা দিচ্ছে, সেক্ষেত্রে হেল্প করার জন্য বিভিন্ন ইন্টারভেনশন পদ্ধতি নিতে পারে। তারা বাবা মার সাথে বসে বিভিন্ন ধরনের আলোচনা করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়িয়ে একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর ডেভেলপমেন্টের পরিবেশ তৈরি করতে পারে বাচ্চাদের জন্য। সেক্ষেত্রে অবশ্যই টিম ওয়ার্কের ক্ষেত্রে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের টিচার্স যারা আছে এবং প্যারেন্টস তো আছে, সাথে অন্যান্য প্রফেশনালও থাকতে পারে। প্রয়োজন হলে আমরা অন্য কাউন্সিলরের সাহায্য নিতে পারি, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাহায্য নিতে পারি, সোশ্যাল ওয়ার্কারের সাহায্য নিতে পারি। এভাবে বিভিন্ন ধরনের প্রফেশনালদের সাহায্য নিয়ে এবং বাচ্চার সাথে সংশ্লিষ্ট সব যত স্টেক হোল্ডার্স আছে এই বিষয়ে সবাইকে নিয়ে টিম ওয়ার্কের মাধ্যমে, কনসালটেশন এবং কোলাবোরেশনের মাধ্যমে স্কুল সাইকোলজিস্ট কিন্তু এই সাইবার স্পেসে আচরণটাকে, সাইবার স্পেসে অ্যাবিউজটাকে দূর করে ইউজটাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা স্কুল সাইকোলজিস্ট রাখতে পারে। জানো ধন্যবাদ ম্যামকে। এক্ষেত্রে আমরা স্কুল সাইকোলজিস্টের যে ভূমিকাগুলো জানলাম। তো এখান থেকে বলা যায় যে যদি এরকম শিশুদের মধ্যে যদি এ ধরনের কোনো সিমটম দেখা যায় যে তারা সাইবার বুলিং করছে বা সাইবার ক্রাইম করছে, এ ধরনের কোনো সিমটম দেখা যায়, তাহলে অবশ্যই স্কুল সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, আমি মমতাজ ম্যামের কাছে এখন যাচ্ছি। ম্যামের কাছে আমি জানতে চাচ্ছি যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আসলে সাইবার স্পেসের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। দেখা গেছে যে আমরা দিনের অনেকটা সময় সাইবার স্পেস ব্যবহার করি, আবার দেখা যায় যে অনেকে এত পরিমাণ সাইবার স্পেসে সময় দিচ্ছে যে এটা তাদের মানসিকভাবে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তাদের অনেক সময় দেখা যায় যে মেজাজ খিটখিটে থাকে, অনেকে ডিপ্রেশনে ভুগে। তো এই জিনিসগুলোর সম্পর্কে আমি জানতে চাই যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেভাবে সাইবার স্পেস ইউজ করছি, আমাদের আসলে কিভাবে, আমাদের আসলে কতটুকু সময়ের পেছনে ব্যয় করা উচিত, এ সম্পর্কে যদি ম্যাম আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ ফারজানা, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। আসলে আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেক বেশি বেশি সাইবার স্পেস ব্যবহার করছি, এবং এর যেমন ইতিবাচক ব্যবহারও করছে, আবার অনেকে নেতিবাচক ব্যবহারও করছে। তো যারা সাইবার স্পেস ওভার ইউজ করছে বা এই নেতিবাচক যে ব্যবহারগুলো করছে, এর ফলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। যেমন তার মধ্যে ইনফরমেশন ওভারলোড হচ্ছে, তার সোশ্যাল রিলেশনশিপগুলো কিন্তু অনেক সময় ড্যামেজ হতে পারে। তারপরে পাবলিক প্রাইভেট যে একটা বাউন্ডারি আছে, যে কোন জিনিসগুলো আমার পাবলিকে শেয়ার করা উচিত, কোনটা প্রাইভেট রাখা উচিত, তো এই যে ইনফরমেশনের মধ্যে যে ব্যারিয়ার আছে সেটা ডিমিনিশ হচ্ছে। তারপর কগনিটিভ ডেভেলপমেন্টটা ড্যামেজ হচ্ছে, ব্রেইনে প্রভাব পড়ছে, মেন্টাল হেলথে প্রভাব পড়ছে। এছাড়া আমাদের আরো অনেক শারীরিক ক্ষতি করছে সাইবার স্পেস বিহেভিয়ার যদি নেতিবাচক ব্যবহার করি আমরা। তো তুমি যে প্রশ্নটি করেছো, হ্যাঁ, আমাদেরকে এখন অবশ্যই সাইবার স্পেস ব্যবহার করতে হচ্ছে। এটা আসলে আমাদের জীবনের একটা অপরিহার্য একটা পার্ট হয়ে গেছে। তো আমরা কিছু মেনটেন করতে পারি, কিছু সাইবার স্পেস ব্যবহার করার ক্ষেত্রে কিছু টিপস ফলো করতে পারি, যার ফলে আমাদের যাতে আমাদের কোনো শারীরিক ক্ষতি বা মানসিক ক্ষতিগুলো আমাদের মধ্যে না হয়, সেজন্য আমরা এই টিপসগুলো ফলো করতে পারি। প্রথমে যে ক্ষতিটা বেশি হচ্ছে, যে এই যে বাচ্চাদেরকে এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে। শুধু বাচ্চা না, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, অনেকেরই এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে। এছাড়াও যখন আমরা স্মার্টফোন ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, তো তখন এই যে ডিভাইসের যে ব্রাইটনেসটা থাকে, এটা আমাদের চোখের অনেক ক্ষতি করে। এবং প্রলং টাইম যদি আমরা এটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের চোখের অনেক ক্ষতি হয়। চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি পড়া শুরু হয়, চোখে ব্যথা করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা যখন স্মার্টফোন বা কোনো ডিভাইস ব্যবহার করতেছি, তখন কিন্তু দেখা যায় যে আমরা আমাদের চোখের পাতা কিন্তু খুব কম ফেলি।
অন্যান্য সময়ের তুলনায় যখন আমরা এই যে ডিভাইসগুলো ব্যবহার করি তখন অলমোস্ট হাফ কমে যায় আমাদের এই যে চোখের ব্লিঙ্ক করা বা চোখের পাতা যে ফেলি। তো এক্ষেত্রে যেটা করতে হবে, ডক্টররা সাজেশন দিয়েছে যে 20-20-20 মেথড আছে। অর্থাৎ যখন আমরা ব্যবহার করছি কোনো ডিভাইস তখন আমরা 20 মিনিট পর পর একটা ব্রেক দিব। হ্যাঁ, 20 সেকেন্ডের একটা ব্রেক দেব এবং 20 ফুট দূরের কোনো জিনিস দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা 20-20-20 মেথড বলে এটাকে। এর ফলে হয় কি, ওই সময়টুকু আমরা চোখের পাতা একটু বেশি বেশি ফেলবো। এটা আমাদের চোখের যে লিকুইড যে থাকে সেটা আমাদের মেনটেন থাকবে। এবং এছাড়া আমরা মোবাইলের বা অন্যান্য ডিভাইসের আমাদের যে ব্রাইটনেস থাকে সেটা আমরা কমিয়ে দিতে পারি। তারপরে যে মোবাইলে যদি আমরা কোনো লেখা পড়ি সেই লেখাটাকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারি। তারপরে প্রয়োজন যদি হয় তাহলে আমরা কোনো চশমা ব্যবহার করতে পারি বা যে ডিভাইসটা আমরা ব্যবহার করছি সেটাতে আমরা কোনো একটা গ্লাস লাগাতে পারি। তো এভাবে আমরা আমাদের ডিভাইস ইউজটাকে কন্ট্রোল করতে পারি। এছাড়াও সাইবার স্পেস বেশি বেশি ব্যবহার করার ফলে স্লিপ ডিসঅর্ডার হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। তো অনেক গবেষণায় দেখা গেছে যে 71% মানুষ মোবাইল তাদের মাথার কাছে নিয়ে ঘুমায়, বেডের কাছে নিয়ে ঘুমায়। তো যার কারণে হয় কি যে ওই 71%-এর 40%-এর মধ্যে দেখা যায় যে তারা যখন কোনো নোটিফিকেশনের সাউন্ড হয় তাদের ঘুম কিন্তু ভেঙে যায় এবং তাদের মধ্যে এই ঘুমের সমস্যা পরবর্তীতে দেখা যায়। তো এক্ষেত্রে যে টিপস গুলো ডক্টররা দেয় সেটা হচ্ছে যে আমরা ঘুমানোর আগে ঘুম যাতে আমাদের সময় মতো পায় সেজন্য আমরা ঘুমানোর আগে কিছু টিপস ফলো করতে পারি। যেমন আমরা একটু গোসল করতে পারি অথবা ঘুমানোর আগে আমরা বসে একটু বই পড়তে পারি যাতে করে আমাদের ঘুম চলে আসে। তারপরে যদি বলি যে আমরা মোবাইলের ডাটা অফ করে দিতে পারি বা ওয়াইফাই কানেকশনটা অফ করে দিতে পারি, মোবাইলের স্ক্রিনটাকে নাইট মোডে ব্যবহার করতে পারি, ঘুমানোর আগে আমরা কোনো পডকাস্ট শুনতে পারি। তারপরে সর্বশেষে বলতে পারি যে ঘুমানোর সময় আমরা ফোনটাকে আমাদের নাগালের বাইরে যদি রাখি তাহলে আমাদের এই ফোন ব্যবহার বা সাইবার স্পেস ব্যবহারটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এই যে প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমাদের যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমরা অনেক বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করছি, ডিভাইসের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তো এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি গুলো হচ্ছে এর কারণে কিন্তু আমাদের মধ্যে অবেসিটি দেখা যাচ্ছে, আমরা ওয়েট গেইন করতেছি। তো এই সাইবার স্পেস ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের এই ওবেসিটিটাকে কন্ট্রোল করতে পারি। যেমন অনেক রকম অ্যাপস আছে, যেমন ফিটনেস অ্যাপ যেটা আমাদেরকে মোটিভেট করে এক্সারসাইজ করার জন্য। যদি আমরা কিছু অ্যাপসের নাম বলি, যেমন সর্কিট যেটা আমাদের 10 মিনিট ওয়ার্কআউট গুলো শেখায়, তারপরে অ্যাসানা রেবেল যেটা আমাদের যোগা শেখায়, অ্যাপলস ফিটনেস অ্যাপ যেটা আমাদের সাইক্লিং করা বা রানিং করার যে বিষয়গুলো থাকে সেটা আমাদেরকে শেখায়। সর্বোপরি সাইবার স্পেসের ব্যবহারে যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতিও কিন্তু হচ্ছে। দেখা গেছে যে এই যে এই করোনার সময়ে 3 বিলিয়ন পিপল কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে যোগাযোগ করার ক্ষেত্রে। যদিও এটা হার্মলেস কিন্তু অনেক সময় এতে করে আমাদের অনেক মানসিক প্রবলেম দেখা দিচ্ছে, বিশেষ করে টিনেজারদের মধ্যে। তাদের মধ্যে ডিপ্রেশন চলে আসতেছে, ডিপ্রেশনের সিমটম দেখা যাচ্ছে, সুইসাইডাল থট চলে আসতেছে, তারা অনেক সোশ্যাল প্রেশার ফিল করে। তো ডক্টররা বলে যে যারা এই দিনে 5 ঘন্টা বা তার বেশি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে থাকে তাদের মধ্যে ডিপ্রেশনের সিমটম অনেক বেশি দেখা যায় এবং এই সিমটমস গুলো সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা যে প্র্যাকটিস গুলো করতে পারি তা হচ্ছে যে আমরা দিনের একটা সময় আমরা আমাদের আইডিটাকে অফ করে রাখতে পারি বা ডিসেবল থাকতে পারি, বা মাসে কতগুলো দিন আমরা টোটালি আমরা এই নেটওয়ার্কের বাইরে থাকার চেষ্টা করতে পারি। তারপরে অনেক সময় একই মানুষের অনেক রকম বিভিন্ন সাইটে তাদের অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেখানে সেটা তারা সীমিত করতে পারে। আমরা একটা শিডিউল তৈরি করতে পারি যে দিনের এই সময়টা আমরা ইন্টারনেট ব্যবহার করব, বাকি সময়টা করব না, এরকম একটা শিডিউল তৈরি করতে পারি। তারপর আমাদের মোবাইল থেকে অনেক আননেসেসারি অনেক অ্যাপস থাকে সেগুলো আমরা ডিলিট করতে পারি। এছাড়াও যেটা করা যায় যে আমি যে জিনিসগুলো পোস্ট করতেছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেটা আমি যেন খেয়াল রাখি যে আমি কি পোস্ট করতেছি এবং সেই সাথে কে দেখতে পাচ্ছে সেটাও যেন আমি নিয়ন্ত্রণে রাখি।
তো এই জিনিসগুলো করলে আমাদের যে সাইবার স্পেসের যে নেতিবাচক যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি। এছাড়াও লাস্টলি আমি যে টিপসগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে সাইবার স্পেস ব্যবহার করছি এটা আমরা নিজেদেরকে সিকিউর রাখতে পারি। যেমন আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা সাইবার স্পেসে যতটা সম্ভব কম দেওয়া যায় সেটা চেষ্টা করব। আমাদের প্রাইভেসি সেটিংসটা অন রাখবো। ইন্টারনেট কানেকশনটা সিকিউর কিনা সেটা খেয়াল রাখবো। এক্ষেত্রে আমরা ভিপিএন ব্যবহার করতে পারি। এছাড়া আমরা কি ডাউনলোড করছি সেটা আমরা খেয়াল রাখবো। আমাদের পাসওয়ার্ডটাকে স্ট্রং করব। এছাড়াও আমরা যে অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেটাকে আমরা আপ টু ডেট করবো। এছাড়া আমরা অনলাইনে কার সাথে কথা বলতেছি, কার সাথে মিশতেছি সেটা আমরা খেয়াল করবো। তো এই টিপসগুলো মেনে চললে আমরা যেমন সাইবার স্পেসে আমরা সিকিউর থাকতে পারি, সেফ থাকতে পারি এবং সেই সাথে যে শারীরিক বা মানসিক ক্ষতিগুলো হতে পারে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি। ধন্যবাদ। ফারজানা আনমিউট করতে হবে। যে পরামর্শগুলো দিয়েছেন প্রভাবগুলো অনেকাংশে এড়িয়ে চলতে পারবো। অনেক ধন্যবাদ ম্যামকে। আমি স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে আমরা এতক্ষণ যে জিনিসগুলো সম্পর্কে জানলাম যে এই নেতিবাচক ব্যবহার বা নেতিবাচক প্রভাবগুলো আমাদের মানসিক ফারজানা, আমার আরেকটা মিটিং এ কানাডা, ইন্ডিয়া, নেপাল থেকে লোকজন ওয়েট করতেছে, প্লিজ। স্যার, আমি এখন আপনার কাছে জানতে চাই যে আমার এই পূর্ববর্তী অনলাইনে যারা তারা অনেক বলে গেছেন। দ্যাট ইজ গুড এনাফ। আমার মনে হয় যে সাজেশন দেওয়ার মানে কোনো সীমা নাই। এখন সাজেশন অনুযায়ী কেউ চললে হলো। প্রথম কথা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে কারো নিয়ন্ত্রণ নাই। বাবা মা সন্তানকে যতটা পারে নিয়ন্ত্রণে রাখবে, শিক্ষক ছাত্রকে শেখাবে, আমরা আমাদের প্রত্যেকে শেখাবো। এইভাবেই কিন্তু আমাদের এই ভার্চুয়াল স্পেসটা দক্ষতার সাথে আমরা ব্যবহার করব। এবং মমতাজ জাকিয়া রহমান অনেক সুন্দরভাবে বলে গেছেন। আমার আরেকটা মিটিং এই ভার্চুয়াল স্পেসের কল্যাণে এখন জুমে ওয়েট করতেছে কানাডা, ইন্ডিয়া, নেপাল থেকে। সো আমার সাজেশন এইটুকুই, সবাই দায়িত্বশীল হই আমরা এবং সুন্দরভাবে যেন সাইবার স্পেস ব্যবহার করি। সবাইকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, ভালো থাকো।